আমিও এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি। সে দেখছে আর ফুলছে। আমার বেশ মজা লাগছে কেন জানি। তার দিকে দেখে আছি। কোকের ক্যানটা হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। কাটা হাতটা দিয়ে রক্ত পড়ছে। হঠাৎ করে স্পর্শের ফোন বেজে উঠল। নীরা, একটা খুব দরকারি ফোন। কিছু মনে করবেন না, আমি একটু আসছি। না না, কি মনে করব, আপনি কলটা রিসিভ করুন। থ্যাঙ্কস। আমি শুধু হাসলাম। আরে সে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নাক কাল, সব লাল তার। স্পর্শ ফিরে এলো। নীরা, যদি কিছু মনে মনে না করেন, আমায় যেতে হবে। না, কিছু মনে করব না, আপনি যান। আজ আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো। কোনো কথা শুনবো না। আজ যা সুন্দর লাগছে, কেউ তুলে নিয়ে যেতে পারে। তাই নাকি? আগে বুঝি খারাপ লাগতো আমায়? না না, আমি সেটা বলতে চাইনি। আমি তো এমনিই বললাম। আপনি বরাবরই আমার কাছে সুন্দরী লাগেন। আই এম সরি। আরে সরি বলার কিছু নেই, আমি মজা করছিলাম। আপনি যান, আমি বিলটা দিয়ে আসছি। না, আজ আমি বিল দেব। বিগত 2 দিন বিল আপনি দিয়েছেন, আজ আমি দেব। আরে না, আমিই দেব। বললাম না আমি দেব। চুপচাপ বাইরে যান, আমি আসছি। নীরা, ধুর। আচ্ছা, যান, আমি আসছি। বিল দিয়ে দেখি সমুদ্র ওখানেই বসে আছে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। ওদিকে মশাইয়ের হোশ নেই। কিছু কি বলবো বলবো না, থাক। এই যে নীরা, আসুন। স্পর্শ। জি। তাড়াতাড়ি যাওয়ার চক্করেই শাড়ির সাথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। ভাগ্যে সেই স্পর্শ ধরেছে, না হলে পড়েই যেতাম। নীরা, একটু দেখে হাঁটুন। শাড়ি পরার অভ্যেস নেই তো। হুম, বুঝেছি। গাড়িতে বসুন। বসছি। আচ্ছা নীরা, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আমাকে কি ভালোবাসা যায় না? হ্যাঁ, যার মনে অন্য কেউ থাকে সে কি অন্য কাউকে মন দিতে পারে? আমার যে মনটা আপনার কাছে চলে গেছে, সেটার কি হবে? ফিরিয়ে নিন, কারণ আমার মনকে ভালো রাখতে তো পারবো না। কষ্ট পাবেন। আমি রাজি আছি। শুধু হাসলাম, কারণ এর জবাব আমার কাছে নেই। শুনুন, আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন। দেখতে সুন্দর। সে আ- আ- সে আমায় থামিয়ে দিয়ে বলল, আমার আপনাকে চাই। থামান থামান, চলে এসেছি। এই বাসাটায় আমি থাকি। সে থামালো। আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম। ভালো থাকবেন নীরা। আপনিও ভালো থাকবেন। আচ্ছা, আসি। আচ্ছা। বাসায় ঢুকলাম, দেখি আন্টি সিরিয়ালকে কে আপন কে পর দেখছে। আন্টি জবা এখনো মরেনি? না। কেন মরেনি? কেন মরেনি আবার কেমন কথা? তুই কি চাস নাকি মরে যাক? হ্যাঁ, তাই চাই তো। নীরা, ওগুলো বলবি না। আচ্ছা, বলবো না। তুমি দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। আঙ্কেল বলল, কেন বলবে না? তোমার জন্য আমি পাকিস্তান আর ইংল্যান্ডের খেলা দেখতে পারছি না। আচ্ছা আঙ্কেল, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমরা ল্যাপটপে দেখব। মন খারাপ করো না। যেই না ঘরের দিকে পা বাড়িয়েছি, সমুদ্র পেছন থেকে এসে হাত দুটো টেনে নিয়ে পেছনে কোমরের সাথে শক্ত করে চেপে ধরেছে। আমি ভয়ে ভয়ে প্রায় চেঁচিয়ে উঠেছি। কি করছেন আপনি? যা করছে তা অনেক আগে করার দরকার ছিল। মানেটা কি? আমার হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক। আমাকে যে কষ্টগুলো দিচ্ছ, তা আর এখনো দিয়ে যাচ্ছ। সেগুলোর বেলা আমি আপনাকে কখন কষ্ট দিলাম? আজব তো। আমাকে ছাড়ছিল না কেন? অন্য কাউকে ধরার জন্য? কি কি আছে ওই স্পর্শ না কি নাম জানি ছেলেটার মধ্যে, যা আমার মধ্যে পাওনি? আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। আমাকে ছাড়ুন, আমার লাগছে। লাজু লাগুক। আজ সব হিসাব নেব। আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, বলেছিলাম না, অন্য কারো কাছে গেলে মেরে ফেলবো। আঙ্কেল আর আন্টি ভূত দেখার মতো চোখ বড় করে আছে, কারণ তারা কিছুই বুঝছে না। শেষমেশ আন্টি বলে উঠল, সুমু, তুই এগুলো কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। আঙ্কেল বলবো, নীরাকে ছাড়ো, ওর লাগছে সমুদ্র। লাগুক। মা শোনো, এই হচ্ছে নীরা। সেই নীরা যে আমার ভালোবাসা নিয়ে খেলেছে, আমাকে কখনো ভালোবাসেনি। তুমি বলতা না, সমু তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন? এই নীরা সেই কারণ। সমু, এগুলো তুই কি বলছিস? মা, তুমি ঠিকই শুনেছ। ভালোবাসতাম ওকে, আর ও শুধু আমাকে নিয়ে খেলেছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর আবর্জনার মতো ফেলে দিয়েছে। এবার আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। হাতটা ছাড়িয়ে নিয়ে
ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে নিয়ে খেলেছি? বাহ, কি সুন্দর কথা। খেলেছেন তো আপনি আমাকে নিয়ে। পুরাতন হয়ে গেছিলাম, তাই ফেলে দিয়েছিলেন। আপনার নতুন তো রাইসাতুর রাহা ছিল আপনার, যার সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হয়েছিল। আমি তো সব জানার পর আপনাকে আমার কাছ থেকে মুক্ত করে দিয়েছিলাম। এখন কেন আমাকে দোষ দিচ্ছেন? আমার কষ্ট হয়নি, তাও আপনাকে আমি কিছুই বলিনি, আর এখন সব কিছুর দোষ আমায় দিচ্ছেন? বাহ মশাই, বাহ। আল্লাহ, রাহা আমাকে পছন্দ করতো। আমি ওকে না করে দেওয়াতে ও পাগলামি করতেছিল। জাস্ট ওকে বোঝানোর জন্য সাথে ছিলাম। আর মিথ্যে না বললে হয় না। আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করো আমায়। বিশ্বাস? তাও আবার আপনাকে? পাগল আমি। আপনার মনে আছে আপনাকে বলতাম আমাকে আর ভালো না লাগলে বলে দেন, আমি চলে যাব। কিন্তু আপনি কি বললেন? বেইমানি করলেন। জনাব সমুদ্র আহমেদ, আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি। নিজের প্রতি ঘৃণা হয় এখন। কেন বিশ্বাস করেছিলাম আপনাকে? নীরা, আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবাসতাম, এখনও ভালোবাসি আগের মতোই। আপনি আগেও আমাকে ভালোবাসেননি, এখনও ভালোবাসেন না। আপনি আমার কাছে এসেছিলেন, আপনার সময় কাটছিল না, তাই তাই সময় কাটানোর জন্য এসেছিলেন। তারপর অন্য কাউকে পেয়েছেন, আমায় ভুলে গেছে। চুপ, একদম চুপ, শেষ করে ফেলবো কিন্তু তোমায়। কেন? সত্যি কথা শুনতে খারাপ লাগছে। আমি তো শুরু করিনি। আপনি পুরনো ময়লার স্তূপ খাটছেন, পচা ময়লা থেকে দুর্গন্ধ তো বের হবেই। নীরা, চুপ করো, আর পারছি না। এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আঙ্কেল আন্টি কি বলবেন নিজেরাও বুঝতে পারছেন না। আঙ্কেল শুধু বলল, সোফি, আন্টির নাম, চলো ঘরে চলো। অনেক দিনের দুজনের জমানো খোরাক আছে, তারা মিটিয়ে নিক। আন্টি অসহায়ের মতো আমার আর সমুদ্রের দিকে তাকাচ্ছে। তারা চলে গেলেন, আমিও চলে আসছিলাম। সে পেছন থেকে হাতটা আবার টেনে ধরলো আর নিজের খুব কাছে টেনে নিয়ে ঘাড়ে মুখ গুজে ফেলেছে। পেছন থেকে আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। খুব শক্ত করে ধরে আছে, অনেক চেষ্টা করে ব্যর্থ। প্রায় 5 মিনিট ধরে থাকার পর সে বলল, ভালোবাসি। কথাটা শোনার পরে পুরো শরীরে কেমন জানি একটা শিহরণ হলো। কেঁপে উঠলাম। আমি তাকে ছাড়িয়ে নিলাম। সাথে সাথে সে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। মাথাটা নিচু করে আছে। দেখি ফ্লোরে তার নোনা জল পড়ছে। আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমিও তাকে পড়ে দেই। সমুদ্র, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু পারছি না। আমারও চোখ বেয়ে ভালোবাসা নোনা ভালোবাসা পড়ছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। আমি চলে এলাম রুমে। এসে দরজাটা বন্ধ করে ফেললাম। শাড়িটা খুলে শুয়ে পড়লাম। চোখগুলো আর সায় দিল না। না জা- না জেগে থাকতে ঘুমিয়ে গেছি। রাত 2:45। নীরা, এই নীরা, ওঠ মা। নীরা, ওঠ। ঘুম থেকে চমকে উঠে দরজা খুলে বললাম, কি হয়েছে? সমু। সমু বলে কেঁদে ফেললো। কি হয়েছে সমুদ্রের? আমার সমু। কেঁদে ফেললেন উনি। আন্টি বলো না, কি হয়েছে সমুদ্রের? প্লিজ আন্টি বলো। সমুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নীরা। আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি বলবো বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আন্টি কোথায় ও? হাসপাতালে আছে। যাবি তুই নীরা? তোরা আঙ্কেল গাড়ি বের করতে গেছে, যাবি তুই? আন্টি, এইটাও জিজ্ঞেস করতে হবে তোমার? জানো না যাবো কি না? তুমি যদি এখন না যাস, তাই জিজ্ঞেস করলাম। চলো তুমি, আমি যাব। পুরোটা রাস্তা আন্টি কেঁদেছে। আমি কি বলবো কি করব বুঝতে পারছি না। খালি বললাম, আন্টি তুমি চিন্তা করো না, সমুদ্রের কিছু হবে না। দোয়া কর মা। আন্টি। হাসপাতালে ঢুকে রিসেপশনে বললাম, সমুদ্র আহমেদ নামে কেউ এসেছে? না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল কেস, একটু দেখেন না। হ্যাঁ, একজন এসেছে, ওটিতে আছে, নাম জানা যায়নি। রাস্তার লোকজন নিয়ে আসছে তাকে। ওটিতে আছে। বুকটা কেমন জানি কেঁপে উঠল। জি। ওটি কোন দিকে? 3rd ফ্লোরে গিয়ে বাম দিকে যাবেন, পেয়ে যাবেন, থ্যাঙ্কস। সে শুধু হাসলো। আমি আঙ্কেল আর আন্টিকে নিয়ে ওটির দিকে চলে গেলাম। দেখি একটা লোক আর রাইসা, আন্টির ওই বান্ধবীর মেয়ে, ওখানে বসে আছেন। লোকটা মনে হয় রাইসার বাবা, চেহারায় মিল আছে। আন্টি লোকটাকে দেখে বলল, রাসিফ ভাই, তুমি কি সমুদ্রকে নিয়ে এসেছো? রে সুফিয়া, আমি এনেছি। আমি বললাম, আঙ্কেল কি হয়েছিল আর এখন কি অবস্থা? সে আমাকে কিছুই না বলে আন্টিকে বলল, নীরা কে রে?
তোর ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নীরা নীরা করে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেল আমি নীরা। জামান আঙ্কেলের নাম। এই মেয়েটা কে? আমার বাসায় থাকে। ওহ, তোর ছেলেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেছে। আমার মেয়ে রাইসা তোর ছেলেকে চিনতো, তাই ওকে উঠিয়ে এনেছি। ভালো করেছিস, আমি কৃতজ্ঞ তোর কাছে। আরে আমারও তো ছেলেও। আমি বললাম, আঙ্কেল সমুদ্রের কী অবস্থা? আমি তোমাকে বলতে প্রয়োজন মনে করছি না। ভাড়াটিয়া তুমি ভাড়াটিয়ার মতো থাকো। আমি কিছু বললাম না। ডাক্তার বের হয়ে এসে বলল, সে সুস্থ আছে। আমরা তাকে ক্যাবিনে শিফট করছি। আর হ্যাঁ, নীরাকে, উনি যেন ওনার সাথে আগে দেখা করেন। আমি, নীরা একটু আসেন, কথা আছে আপনার সাথে। জি বলেন। একটু এদিকে আসেন। জি। শুনুন, উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন, আর কষ্ট দেন না ওনাকে। আমি কি বলবো বুঝতেই পারছি না। সে আবার বলল, জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত যদি আপনি আমি ওনার পাশে থাকবো। গুড, যান ক্যাবিনে যান। আগে বাবা মা চাইলে যে গিয়ে দেখে আসতে পারেন, তারপর নীরাকে পাঠিয়ে দিন। এবার রাইসার বাবা বলল, তাকে কি দরকার ডক্টর? সে তো ফ্যামিলির কেউ নয়। আপনিও মনে হয় ফ্যামিলির কেউ নন, তো আমিও আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আর হ্যাঁ, আপনারা চাইলে থাকতে পারেন রাতে তার সাথে, কিন্তু নীরা যেন থাকেই। আঙ্কেল বলল, ও থাকবে। রাইসার বাবা বলল, ভাড়াটিয়াকে তোর ছেলের কাছে থাকতে দিবি? আন্টি বলল, ভাইও আমার মেয়ের মতো, আমি ওকে খুব বিশ্বাস করি। বলতে বলতে আমাদের সামনে দিয়ে সমুদ্রকে নিয়ে গেল। মাথায় আঘাত পেয়েছে, হাতেও আঘাত পেয়েছে। এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে, কান্নাও পাচ্ছে। ডাক্তার বলল, বাড়ির লোক গিয়ে তাকে দেখে আসুন, আর রাতে নীরা থাকলেই ভালো হয়। রাইসার বাবা এইবার বলে উঠলেন, ওই মেয়ে তো ফ্যামিলির কেউ না, ও কেন থাকবে? আপনিও ফ্যামিলির কেউ না, আপনি কেন মাঝখানে কথা বলছেন? ডাক্তার। এবার সমুদ্রের বাবা বলে উঠল, ডাক্তার সাহেব, নীরাই রাতে থাকবে। নীরা, তুমি আমার সাথে এসো। জি। বসো। জি বলেন। ভালোবাসো খুব ওই ছেলেটাকে? না। তাই? জি। ও কিন্তু তোমায় ভালোবাসে। থাক না এসব কথা। হ্যাঁ, তাই ভালো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা শোনো, সব রোগ কিন্তু ভালোবাসা দিয়ে সারানো যায়। হ্যাঁ, আর ওর ভালোবাসার হয়তো বেশি প্রয়োজন। আচ্ছা, আমি আসি। যাও। এসে দেখি রাইসা আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আমি রাইসাকে বললাম, ধন্যবাদ রাইসা। ও শুধু হাসলো আর বলল, হ্যাঁ আপু, আমি থাকতে পারবো। মেয়েটার চোখে সমুদ্রের জন্য অন্য কিছু দেখতে পেলাম, পছন্দ না, তার থেকে একটু বেশি কিছু, হয়তো ভালোবাসা। কথাটা ভাবতেই বুকের ভেতর কেমন জানি করে উঠল। আমি বললাম, ডক্টর আঙ্কেলকে বলে দেখো কি বলে। আচ্ছা, আমি যাচ্ছি বলতে। এইবার রাইসার বাবা বলল, এই মেয়ে, তোমার মতো মেয়ে আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ, আই উইল কিপ অ্যাওয়াজ অন ইউ। অনেকক্ষণ অনেকক্ষণ থেকে এই লোকের আজারে কথা সহ্য করতেছি, এবার কিছু বলেই ফেলবো ভাবলাম। তখনই আন্টি আর আঙ্কেল বেরিয়ে এলো, আর কিছু বলা হলো না। আন্টি বলল, নীরা তুই ভেতরে যা, সমর এখনো অজ্ঞান, জ্ঞান ফিরলে জানাস আমরা বাইরে আছি। তোমাদের বাইরে থাকার দরকার নেই, তোমরা বাড়ি যাও, রেস্ট নাও, সকালে আবার এসো, আমি আছি এখানে। না না, আমরা বাইরেই থাকি। না, থাকবে না, তোমরা যাও। তোমরাও অসুস্থ হতে চাও, যাও বাড়ি যাও। আচ্ছা। রাইসা এসে বলল, তাকে পারমিশন দেয়নি, মেয়েটা মন খারাপ করছে। আমি বললাম, যাও তুমি ওকে দেখে এসো, তারপর আমি যাব। সবাই চলে গেল। আমি ক্যাবিনে ঢুকলাম। ঘুমাচ্ছে, নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। অনেকক্ষণ দেখে থাকলাম, তাকে খুব ছুতে ইচ্ছে করছে। আমার একটা ইগো কাজ করছে, ইগো জিতে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। কখন যে ঘুমিয়ে গেছি তাকে দেখতে দেখতে তা মনেই নেই। আজান দিল, ফজরের নামাজ পড়ে ওর কাছে আবার এলাম। এইবার ডাক্তার আঙ্কেল এলো। নীরা কী অবস্থা? এই তো। ওকে চেক করে বলল, ওর একটু পরে জ্ঞান ফিরবে। তখন নার্সকে বলিও আমি এসে দেখা করে যাব। জি আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, রাইসাকে রাইসাকে কেন থাকতে দেয়নি? এই কথাটা বাদে অন্য কিছু থাকলে বলতে পারো। ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, আমি আসি। আচ্ছা। বসে বসে আগের কথা স্মৃতিগুলো ভাবছি বসে বসে আমাদের আগের কথা স্মৃতিগুলো ভাবছি রাহার সাথে ওর কত কি না নিজের চোখে দেখেছি। আর এখন সে বলছে, হা
নীরবেই হেসে ফেললাম। ওকে দেখে আমি অনেকক্ষণ এবার আর পারলাম না, কপালে একটা চুমু দিলাম। টুল নিয়ে বসে বসলাম ওর কাছে, হাতটা ধরলাম। সুস্থ না হওয়া পর্যন্ত হাতটা ধরেই থাকবো, তারপর অন্য কারো হাতে উঠিয়ে দেব। রাইসার হাতে মেয়েটা ভালোবেসে ফেলেছে। প্রায় 1 ঘন্টা পর ওর জ্ঞান ফিরল। আমি নার্সকে বললাম, ডাক্তারকে বলেন ক্যাবিনে 184-এর জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে চেক করে গেল, সে ভালো আছে। মনে শান্তি পেলাম। সমুদ্র বলল, নীরা, আছি, বলো কেমন আছো? প্রশ্নটা শুনে হাসবো না কাঁদবো, রাগ করবো না খুশি হব বুঝতে পারছি না। আছি। আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে দেই আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা। আঙ্কেল আন্টিকে বললাম সমুদ্রের জ্ঞান ফিরেছে। আন্টি বলল আমরা সকালে আসব। সমুদ্রের ক্যাবিনে গেলাম, দেখি নার্স ওর সাথে খাওয়া নিয়ে জোরাজোরি করছে। সে খাবে না, কিন্তু তাকে খেতে হবে। না খেলে ওষুধ কী করে খাওয়াবে তাকে? আমি রুমে ঢুকতেই বিশাল এক যুদ্ধ দেখছি, নার্স আর সমুদ্র। বেশ হাসিও পাচ্ছে। আমার মুখে হাসি দেখে সমুদ্র বলছে, এই নীরা, তুমি হাসছো কেন? এমনি। আপু খাবারটা আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। আর কি কি মেডিসিন আছে আমাকে বলে দিন, আমি ওনাকে খাওয়াবো। সে আমাকে দেখিয়ে দিল। নার্স চলে গেছে। সে আমার দিকে বাচ্চাদের মতো চোখ বড় বড় করে বলল, নীরা, আমি কিন্তু খাবো না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে খাওয়াবে না? না খেলে কি জোর করে খাওয়াবো? আমার কি আর আপনার প্রতি জোর আছে? সেটাই তো নেই। সত্যি কি নেই? না, নেই। তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর, তাও না। চাইবে কেন? হ্যাঁ, আছেই তো। তোমার একজন, যে তোমায় বাসায় নামিয়ে দিয়ে যায়, যার জন্য শাড়ি পরো, সুন্দর করে সাজো। তোমার মুখে কোনো খাবার লেগে থাকলে সে মুছিয়ে দেয়। সে তোমার হাত ধরতে যায়, সে তোমায় চায়। তাকে তো তুমি চাও, তাই না? বুঝি, সব বুঝি। বুঝলে তো ভালোই। এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নিন। ওষুধ খেতে হবে। সব দেখলাম কড়া ডোজের ওষুধ। কিছু না খেয়ে খাওয়া যাবে না। খেতে ইচ্ছে করছে না। আমি খাইয়ে দিতে চাইছি, তাই খেতে ইচ্ছে করছে না। রাইসা হলে বুঝি খেতেন। ওকে ডাকবো? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে বিছানা থেকে উঠতে লাগলো। আরে কি করছেন? আপনি সুস্থ নন, ব্যথা পাবেন। আমি পাবো তোমার কি? আর শোনো, রাইসার কথা বলবো না, একদম না। আপনি ব্যথা পেলে আমার কি সেটা আপনি ভালো করেই জানেন। জানেন না? জানি। তবে ভুল জানতাম। হ্যাঁ, এখন তো ঠিক জানলেন। রাইসা? বলছি না রাইসার নাম নিব না। চোখ বড় বড় করে। তো রাহার নাম নেব, সেটা চলবে? আপনার প্রাক্তন। কি আজব ব্যাপার! দেখেন, আমিও আপনার প্রাক্তন, রাহাও আপনার প্রাক্তন। আরও কেউ ছিল বুঝি আমার অজান্তে? তবে কি জানেন, রাইসা মেয়েটা বেশ ভালো। আপনার সাথে মানাবে, সুন্দর লাগবে আপনাদের। কথা বলা শেষ না হতেই পেছন থেকে টেনে সামনে ঘুরিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমাদের ঝগড়া থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে, কিছু বোঝার আগেই। আমি ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে। কে বলবে এই লোক হসপিটালাইজড? এত শক্তি গায়ে এখনও। প্রায় 20 সেকেন্ড পর ছাড়লো। কিছু বলতে যাব, সে আবার 10 সেকেন্ড একটু ঠোঁট রেখে দিল। আমি বললাম, কে কে বলবে আপনি অসুস্থ? এত শক্তি তো ডাব্লিউ খেলেন না, গিয়ে আমার উপর শক্তি দেখাচ্ছেন কেন? শোনো রাহা, আর প্রাক্তন না, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আর রাইসা, ওকে আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম, বুঝেছো? খবরদার আর ওদের নাম নিলে খুন করে ফেলবো। রাহা না হোক, আমি তো প্রাক্তন। আর রাইসা আপনাকে ভালোবাসে। রাইসা বলেছে তোমায়? না, সব কিছু বলতে লাগে। আমি বুঝি ও আপনাকে ভালোবাসে, এটা বুঝতে কষ্ট হয়নি আমার। আর আপনাদের বিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দাওয়াত দিবেন তো আমায়? সবই তো বোঝো, এইটা বোঝো না ভালোবাসি তোমাকে। কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে। সবই তো বোঝো, ভালোবাসি তোমায়, কিন্তু কেন? নীরা, আমাকে কষ্ট দিচ্ছ। আচ্ছা, টেনে নিয়ে চোখে চোখ রেখে কোমল চোখে বলল, আচ্ছা বাদ দেন, চলেন খাওয়া দাওয়া করতে হবে।
আবার ওষুধও খেতে হবে। সে কিছু বলতে যাবে, এমন সময় আঙ্কেল আন্টি ঘরে ঢুকলো। কি এক বাজে অবস্থা! সে আমায় জড়িয়ে আছে। আঙ্কেল আন্টি আমায় ওই অবস্থায় দেখলো। ব্যাপক হারে ব্যাপক হারে লজ্জা পাইছি। সেও হাঁ করে তাকিয়ে আছে। এ সময় তার বাবা আমাকে সে আশা করেনি। আমি বললাম, ছাড়ুন আমায়। সে আমাকে ছেড়ে দিল। আন্টি আঙ্কেলে বেশ লজ্জা পেয়েছে। আমি বললাম, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই ভোদর ডাক্তার আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মারলাম আর বললাম, আসবো? ও আসো। কিছু বলবে? হ্যাঁ, আসলে সমুদ্রকে কতদিন থাকতে হবে এখানে? বেশি দিন না, দেখি কাল ছাড়তে চাইছিলাম, আজ ভালো দেখলেই ছেড়ে দেব। ও আচ্ছা, তাহলে আসি। আসো। শোনো। জি বলেন। ভাগ্য করে একটা ভালোবাসার মানুষ পেয়েছো। আমি শুধু হাসলাম আর মনে মনে বললাম, জানি তো কত ভালোবাসে। আচ্ছা, আমি আসছি। যাও। গিয়ে দেখি সমুদ্রের খাওয়া প্রায় শেষ। আন্টি খাইয়ে দিয়েছে। আন্টি বলল, ডাক্তার কি বললো রে? তোমার ছেলে কি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে? ও, তাহলে তো ভালোই। হ্যাঁ রে সমু, রাস্তার রাস্তায় হোটেলে হাঁটলে চোখ কি কপালে রেখে হাঁটিস? যদি কিছু হয়ে যেত? আমার কি দোষ মা? সব দোষ তোমার ওই ভাড়াটিয়ার। কি? কিভাবে? আন্টি আর আমি একসাথে। শোনো মা, তোমার ভাড়াটিয়া জানে ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়। এটা তো ওর আগে থেকেই জানা। আন্টি তো হাঁ হয়ে আচ্ছা, আমিও কি বলবো বুঝতে পারতেছি না। আন্টি বলল, নীরা কি বলে এসব? ও, তোমার ছেলের মাথা গেছে, মাথার ডাক্তার দেখাও। এই আমি পাগল? তুমি জানো না তোমার সাথে খুব রাগারাগি হলেই আমার কিছু একটা খারাপ হয়? আজব, এইগুলো আগে হইতো। যখন যখন কি? না কিছু না। না না, বলো যখন কি? না কিছু না, বললাম তো। যখন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে তখন, তাই না? আপনি আগের কথা কেন উঠাচ্ছেন? পুরনো কথা ঘেটে কি লাভ পান আপনি? হ্যাঁ, আমি তো কখনো লাভ ক্ষতির হিসাব করিনি নীরা। ভালো। আন্টি কি বলবে কিছুই বুঝতে না পেরে বলল, আমি যাই, উনি যে কোথায় গেল দেখে আসি। তোরা কথা বল। এবার সমুদ্র বলল, মা, তোমার ভাড়াটিয়া কথা বলতে জানে না। জানে শুধু কিভাবে ঝগড়া করতে হয় আর কিভাবে আমাকে কষ্ট দিতে হয়। আন্টি বলল, আমি যাই, বলেই চলে গেল। আমিও ভাবলাম এখানে থাকলে অহেতুক কথা কাটাকাটি হবে, তার চেয়ে বরং আমিও চলে যাই। আমাকে চলে যেতে দেখে সে হাতটা ধরে ফেললো এবং উঠে দাঁড়ালো আর বলল, কই যাও? বাহিরে যাব। কেন? থেকে কি করব? যা করো। আমি কি করি তুমি জানো? আমি জানি না। তাই? হুম। হাত ছাড়ো, আমি যাব। একবার হাত ছেড়ে অনেক ভুল করে ফেলেছি, আর করতে চাই না। মানে, থাকা যায় না আমার কাছে? আমার সাথে আমার হয়ে থাকা কি একেবারেই যায় না? সমুদ্র কেন এরকম করছো? যেই মায়া থেকে বেরিয়ে এসেছি সেখানে কেন আবার টানছো? পুরোপুরি বেরিয়ে কি সত্যিই যেতে পেরেছো? হুম। হয়তো। হয়তো হলে হবে না, বলতে হবে, হ্যাঁ, আমি পুরোপুরি বেরিয়ে এসেছি। আর যেতে চাই না। তোমায় আর আমি তোমায় আর ভালোবাসি না সমুদ্র আহমেদ। আমি অন্য কাউকে, মানে স্পর্শকে ভালোবাসি, এটা বলতে হবে। হাত ছাড়ো। না, ছাড়বো না। এইটা বলেই কাছে টেনে নিল আর বলল, বলো যে তোমায় আর ভালোবাসি না। আমি যাব না। আমি যাব। আমাকে ছাড়ো। আগে বলো। হ্যাঁ, তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু তোমাকে পেতে আর চাই না। কেন? তোমাকে খুব মিস করি। মাঝে মাঝে কান্নাও করি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে পাওয়ার আর কোনো আশা রাখিনি আমি, আর রাখতেও চাই না। অন্যের সম্পদ আমার বরাবরই পেতে ইচ্ছে কম, জানোই তো। মানে, আমি কার সম্পদ? রাইসা। বা আর যাই আমার না। অনেক আগে তুমি হারিয়ে গেছো আমার কাছ থেকে। নীরা, খারাপ লাগছে শুনতে? তাহলে ভাবো আমার কেমন লাগে। তুমি এত রাইসা রাইসা কেন করছো? আচ্ছা, বাদ দাও। সে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে বলল, নীরা, ভালোবাসি অনেকটা। আমি কিছুই বললাম না, চুপচাপ আছি। সে আবার বলল, নীরা, ভালোবাসি। দরজায় টোকার শব্দ হলো দেখি রাইসাকে দেখে সে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, স্যারও রাইসা এসেছে তো? স্যারও ও খারাপ ভাববে? ভাবো। রাইসা ভেতরে ঢুকে ভূত দেখার মতো আমার আর ওর দিকে তাকিয়ে আছে। আমি যত বলছি ছাড়তে, সে আরো শক্ত করে জড়িয়ে নিচ্ছে আমাকে। এবার শক্তি খাটিয়ে ওকে ছাড়ালাম আর বললাম, রাইসা, আসো ভেতরে।
সে এলো কিন্তু বেশ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে। আমি বললাম তোমরা গল্প করো, আমি একটু আসছি। সে আবার আমার হাত ধরে ফেলেছে। আমি বললাম, আবার কি হলো, কই যাও? দেখে আসি আঙ্কেল আন্টি কই গেলেন। যাওয়া লাগবে না, সময় হলে তারা চলে আসবে। হ্যাঁ, একদণ্ড বসো তো বাপু। বসে কি করব, তুমি বরং রাইসার সাথে কথা বলো, আমি আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। হুম। এই রাইসা, তোমরা গল্প করো, আমি আসছি। বাইরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি কার সাথে জানি কথা বলছে। লোকটার পেছন পাশ দেখতে পাচ্ছি, সামনের পাশ দেখতে পাচ্ছি না। আমি উল্টো সাইডে, পেছন পাশটা খুব চেনা চেনা লাগছে। সামনে হেঁটে গিয়ে দেখি লোকটা আর কেউ না, স্পর্শ। আমাকে দেখেই বলে উঠলো, আরে নীনা যে, আপনি এখানে কেন? কার কি হয়েছে? সমুদ্রের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এসেছে। ও হুম, এনারা আঙ্কেল আন্টিকে দেখিয়ে দিয়ে সমুদ্রের মা বাবা। ও এখন কেমন আছেন উনি? ভালোই আছে। তো আপনি এখানে যে? আমার বাবা এখানকার ডাক্তার, ডাক্তার শিহাব আহমেদ। সমুদ্রকে বাবাই দেখছে। ও তাই? চলুন একবার সমুদ্রকে দেখে আসি। হ্যাঁ অবশ্যই, চলুন। আর আন্টি রাইসা এসেছে? চলো দেখা করে আসবে। চলো স্পর্শ, আপনিও আসেন। হ্যাঁ চলো। রাইসা আন্টিকে দেখে এলো আন্টির কাছে। আমি আর স্পর্শ একসাথে রুমে ঢুকলাম। স্পর্শকে আর আমাকে একসাথে দেখে সমুদ্র খুব রেগে গেছে, কিন্তু সে বুঝতে দিচ্ছে না। আমি তো ঠিকই বুঝে গেছি। কেমন আছেন সমুদ্র? এই তো ভালো আছি। আপনি? হুম, ভালো আছি। আর ওনাকে? আমাকে দেখে দেখলাম, খারাপ কি? যেতে পারি? হুম, তাও ঠিক। তো এখানে কি মনে করে বাবার কাছে এসেছিলাম, দেখা হয়ে গেল নীরার সাথে। বাবাকে? আপনার ডাক্তার, উনি আমার বাবা। ও তা ভালো, ভালো থাকেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাকে এখন যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা আপনিও ভালো থাকবেন। আসছি। জি আচ্ছা। আমি স্পর্শকে বললাম, চলো চলো আপনাকে চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। এইটা শুনে সমুদ্র মনে হয় আমাকে কাঁচাই খেয়ে ফেলবে এমন লোক দিয়েছে। স্পর্শ বলল, চলো। করিডোরে হাঁটছি, এমন স্পর্শ বলে উঠল, নীরা একটা কথা বলবো? জি বলো। সমুদ্রই কি আপনার ভালোবাসার মানুষটা? হুম। ও, এখনো ভালোবাসেন? হয়তো সেও ভালোবাসে, তাই না? জানি না, আর জানতে চাইও না। বাবা বলল সমুদ্র নাকি আসার পর থেকে নীরা নীরা করছে, অজ্ঞান অবস্থাতেও। হ্যাঁ, আমিও শুনলাম। বলতে বলতে বাইরে চলে এসেছি। সে গাড়ির কাছে গিয়ে বলল, আচ্ছা আসি তাহলে। হুম। নীরা, জি বলেন। আমার ভালোবাসা কি অপূর্ণই থাকবে? সব কিছুর পূর্ণতা কি পায়? সে আর কিছু বলল না, চলে গেল। আমিও রুমে যাচ্ছিলাম, তো দেখি রাইসা আসছে। কি রাইসা, চলে যাচ্ছ? হ্যাঁ, থেকে কি করব? মানে কি করতে চেয়েছিলে? হেসে হেসে বললাম, কিছু না। মুখ কালো করে বলেই চলে গেল। খারাপ লেগেছে বোধহয় ওর, আমাকে আর সমুদ্রকে ওভাবে দেখে। আন্টির কাছে শুনি সমুদ্রকে নাকি আজই ছেড়েও দিল। আমরা বাসায় আসলাম, সে তার রুমে গিয়ে বসলো। আমি খাবার নিয়ে গেলাম। আন্টি বেশ ক্লান্ত, কাল সারা রাত তার চিন্তায় ছিলেন, তাই এসেই ঘুমিয়ে পড়েছে। প্রেশারটাও বেড়েছে। তোমার কি দরকার ছিল স্পর্শকে এগিয়ে দিতে যাওয়ার? কি দরকার ছিল? দরকার তোমাকে সব বলা লাগবে? বলো। তুমি রাইসার সাথে কেন গল্প করছিলা? ও এসেছিল আমার সাথে দেখা করতে, তার সাথে কথা না বললে এটা অভদ্রতা হতো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা অভদ্র মেথড ছিল। আমি না গেলেও ওটা খারাপ দেখাতো, তাই গিয়েছিলাম। এটা নিয়ে আমি আর কোনো কথা চাই না। নাও, এটা খেয়ে নাও, ওষুধ খেতে হবে। না, খাবো না। তোমার ইচ্ছা, রেগে গেলে গেলাম, খেলে খাও, না খেলে নাই। অত জোর করতে পারবো না। জোর করতে বলেছে কে? আমি? তুমি তো ব্যস্ত তোমার স্পর্শকে নিয়ে। আমাকে নিয়ে কথা বলা, আমাকে নিয়ে তো আর থাকবা না। হুম। তো ভালোই বুঝেছ। হুম, ভালোই বুঝি। তো এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নাও। ওষুধ আছে পড়ার ডোজে, খাইয়ে দেবে? তাহলে খাবো। দিচ্ছি, বসো। হ্যাঁ, হাঁ করে আছি, হাতটা ধুয়ে আসি। ওকে, এই নাও, হাঁ করো। নীরা, বলো, বিয়ে করবে আমায়? না। কেন? এমনি এমনি। কেন? খাওয়ার সময় কথা বলতে নেই? আচ্ছা বলবো না, শুধু এইটুকু বলো, কেন বিয়ে করবে না? না, কারণ তোমার আর রাইসার বিয়ে হবে। মানে কে বলল? আমি জানি। তুমি সব জানো?
হ্যাঁ, আমি সব জানি। উম যা জানো সব ভুল জানো। আমি রাইসাকে বিয়ে করব না। তাই সব ভুল জানি। হ্যাঁ, ভুল জানো। আচ্ছা। তাইলে তুমি আর রাহাকে ঘুরতে গেছিলে সারা শহর এক রিকশায় ঘুরেছো। দুজনে এটাও ভুল জানি? কে বলল তোমাকে? তুমি আর রাহা সাদিকা আপুর বাসায় গিয়েছিলা, এটাও ভুল জানি। সাদিকা আপুর বাসায় সবাই তোমাকে জিজ্ঞেস করেছিল কেউ, তুমি বলেছিলে বউ, এটাও ভুল জানি। কে বলেছে তোমাকে এগুলো? তুমি আর রাহাকে 6 মাস 13 দিন সম্পর্কে রাহা 6 মাস 13 দিন সম্পর্কে ছিলে, এটাও ভুল জানি। তুমি যে রোজ ওর জন্য কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে, কলেজ ছুটির পর বাইকে রোজ ঘুরতে, সেটাও ভুল জানি। তোমাকে কে বলেছে এগুলো, একটু বলবে প্লিজ? তুমি যে রাহার জন্য চুড়ি কিনতে, সেটাও ভুল জানি। ওকে যে কপালে আব্বা দিতে, এটাও ভুল জানি। হ্যাঁ, আচ্ছা, তুমি তো বলেছিলে আমার জন্য ছাড়া অন্য কারোর জন্য তুমি চুড়ি কিনবে না, তাহলে? আচ্ছা, আমি আর কি ভুল জানি? নীরা চোখ বেয়ে তার নোনা ভালোবাসা, না নোনা সত্যগুলো পড়ছে, বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি তোমাকে কখনো জোর করে সম্পর্কতে রেখেছিলাম? তোমাকে তো অনেকবার বলেছিলাম আমাকে আবার ভালো না লাগলে বলে দাও, আমি চলে যাব। তোমার ভালো লাগছিল না বললে না কেন সমুদ্র? আমি তো তোমায় জোর করতাম না, সম্পর্কের দোহাইও দিতাম না, তাহলে কেন করলে এরকম? ভালোবাসায় কি কমতি ছিল কিছু? যদি থাকতো বলতে পারতে। নীরা, ক্ষমা করো আমায়, আমি বুঝতে পারিনি। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, বলে ওটা সাহস করতে পারিনি। তোমাকে হারাতে চাইনি। আমি রাহার সাথে ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো, আমি সম্পর্কতে ছিলাম না। হ্যাঁ, আমি যখন বুঝতে পেরেছিলাম যে ও আমার কাছে আসছে, আমি দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু আমি পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলতে, কিন্তু পারিনি। রাহা আমাকে ব্ল্যাকমেল করেছিল যে ওর সাথে কথা ছেড়ে দিলে ও সুইসাইড করবে। কি করব বুঝতে পারছিলাম না। রোজ মাথায় টেনশন থাকতো, তাই তোমার সাথে রাগারাগি হতো। মূলত রাহাকে আয়ান পছন্দ করতো। আমি ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু উল্টো আমিই ফেঁসে গেছি। তাই এমন কাজ করো কেন, যেখানে বলার সাহস করে উঠতে পারো না? রাহার সাথে কিছু ছবি আছে তোমার, আমার কাছে দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, তুমি ওর কপালে চুমু দিচ্ছ, হাতে চুড়ি পরিয়ে দিচ্ছ। ও মা, এখানে তো শাড়ির কুচিও ঠিক করে দিচ্ছ। কে দিয়েছে ছবিগুলো তোমাকে? শোনো, তাহলে আয়নের সাথে বাজে ধরেছিলাম যে রাহাকে শাড়ি পরিয়ে ওর সামনে আনবো। তখন ওর কুচি নষ্ট হয়ে যাচ্ছিল বারবার। ও বলেছিল যে একটু ঠিক করে দিবেন, তাই দিয়েছিলাম। আর আমি ওকে চুড়ি পরাচ্ছিলাম না, ওর হাত কেটে গেছিল, ওটা দেখছিলাম। একদিন সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিলাম। ও আমাকে ডেয়ার দিয়েছিল যে ওকে চুমু দিতে হবে, তাই কপালে দিয়েছিলাম। সেদিনই বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তাই সরে আসতে চাইছিলাম, কিন্তু অনেক সময় লেগেছে। সরে এসে দেখি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ওহ তাই? আর কত মিথ্যা বলবা? ভালো লাগছে গো। একটা কাজ করো, তুমি বরং এটা দিয়ে একটা নাটক বানিয়ে ফেলো, অনেক হিট হবে। বলে রুম থেকে বেরিয়ে আসছিলাম, দেখি রাইসার বাবা এসেছেন। আমাকে দেখে মুখটা কালো করে ফেললো, তাও তাকে সালাম দিলাম। সে বলল, সমুদ্রকে ডেকে দাও। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সমুদ্রের রুমে ঢুকলাম। দেখি সে কাঁদছে। কেমন যেন একটা খারাপ লাগা কাজ করা শুরু করছে। আমাকে চলে যেতে হবে, এই মায়ায় আর পড়া যাবে না। আমি ক্রমশ মায়ায় ঢুকে যাচ্ছি। নিজেকে শক্ত করে বললাম, তোমাকে রাইসার বাবা ডাকছে, যাবে না বলে দাও। যাব না বলে দাও। সে দেখা করতে এসেছে, না গেলে বিষয়টা ভালো দেখায় না। সে তাকিয়ে চোখ মুছল। আমি চলে আসলাম। আমার পিছু পিছুই এসে পিছুই আসো। হেই স্ট্রিংম্যান, কেমন আছো? রাইসার বাবা, জি আছি আর কি। আপনি? ভালো আছি আমি। শোনো, তোমার মা আর আমার ওয়াইফ বান্ধবী হয় জানো তো? না। জি হ্যাঁ জানি। শোনো, তোমার মা আমার মেয়ে মানে রাইসাকে বেশ পছন্দ করেছে। তোমাকেও আমার বেশ পছন্দ হয়েছে। যদি রাজি থাকো, তোমাদের 4 হাত এক করতে চাই। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ, বাকরুদ্ধ। কেমন জানি লাগছে, বুঝতে পারছি না, কিন্তু কেন লাগছে? আমি তো এটাই চাইতাম। তাহলে আন্টি আঙ্কেলও চলে এসেছে, হয়তো বিয়ের গল্প করবে। এখানে আমার থাকা ঠিক হবে না। তাদের পারিবারিক বিষয়ে আমার থাকাটা ভালো দেখায় না। আর হয়তো এখানে থাকতেও পারবো না। তার বিয়ের
গল্প চুপচাপ দাঁড়িয়ে শোনার ক্ষমতা আমার নেই। আমি চলে যাচ্ছিলাম আমার রুমে। বাধা সাধল রাইসার বাবা। কিনিরা চলে যাচ্ছ যে? তুমি তো বাড়ির মেয়ের মতো। তো সমুদ্র তো সে হিসাবে তোমার ভাই হয়। ভাইয়ের বিয়ের গল্প শুনবে না? ভাইয়ের বিয়েতে মজা করবে না? অবশ্যই সমুদ্রের বিয়েতে মজা করব। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মানে রাইসা, সে যদি এ বাসায় আসে, সেও তো এবারের মেয়ে হয়ে যাবে। হ্যাঁ, আমি ছিলাম মেয়ের মতো, সে হয়ে যাবে মেয়ে। তাহলে কি সমুদ্র ওর ভাই হবে? সে কি বলবে তা বুঝতে পারছে না, সে দাঁত কিরকির করছে। আমি একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে রুমের দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ট্যাপ জোরে ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। কাঁদলে নিজেকে খুব হালকা লাগে, আর একা একা কাঁদলে নিজেকে অনেক শক্ত করা যায়। খুব ঘুম পেয়েছে, মাথাটাও ব্যথা করতেছে। একটা অ্যাপ্লিকন খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি। ঘুম ভাগতেই দেখি সারা ঘর অন্ধকার হয়ে আছে। মনে মনে ভাবলাম, আমি কি মরে গেলাম নাকি? তোর একটা ওষুধ খেয়ে কে আবার কবে মারা গেছে, আমিও কি যে ভাবি। মাথাটা গেছে আমার। বিছানা থেকে উঠে লাইট দিতেই দেখি সমুদ্র চেয়ারে বসে আছে। দেখে বেশ চমকে গেছি। ভাগ্যিস চিল্লায় নাই। তুমি এখানে অন্য কাউকে আশা করেছিলে? না, কাউকে আশা করছিলাম না। আর তুমি ঘরে ঢুকলে কি করে? দরজা তো আমি ভেতর থেকে লাগিয়েছিলাম, বেলকনি দিয়ে এসেছি। কি মাথা গেছে তোমার? শরীরের এই অবস্থা নিয়ে তুমি বেলকনি দিয়ে এসেছো? না, মাথা আমার ভালোই আছে, মাথা তো তোমার গেছে। আমার বিয়ের কথা চলছে আর তুমি চুপচাপ আছো, কিছুই বলছো না। আমি কি বলবো? তোমার বিয়ে তো তুমি করবে, তোমার বিয়ে কি আমি করব নাকি? মানেটা কি? আমার বিয়ে অন্য কারোর সাথে হবে নিরা। তুমি এটা কি করে মানতে পারছো? না, মানতে পারার কি আছে? এই দাওয়াত দিবা তো আমাকে? দাওয়াত না দিলে বিয়ে খাবো না কিন্তু। সে আর কিছুই বলল না। দরজা খুলতে যাচ্ছিল। আমি ভাবলাম চলে যাবে, তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে নিই। যেই না ওয়াশরুমে যাব, সে পেছন থেকে হাত কোমরের সাথে টেনে ধরলো। আমার লাগছে, ছাড়ো আমার হাত। লাগো। তুমি এত পরিবর্তন হলে কি করে? এত কেন জেদ করছো? এত কেন জেদ তোমার? আমার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে, আর তুমি কিনা বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে চিন্তিত। আমি তো তোমার কোনো পরিবর্তন আমি তো কোনো পরিবর্তন হইনি। আমার কোনো জেদও নেই। আমার বিয়ের দাওয়াত না দিলে চলে দিলে যাবো কেমনি? নীরা, আচ্ছা তোমার দোয়া পড়ায় আসবা? দাওয়াত দাওয়াত পাইলে আসবা? দাওয়াত পাইলে? কি বিয়ের কথা বলছি, মরতে বলি নাই। হাত ছাড়ো, আমার লাগে। সে হাত ছেড়ে দিল। আমি বললাম, তো বিয়ে কবে? কবে আছো রাইসাকে? সে আমার দিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি আবার হেসে বললাম, জনাব সমুদ্র, বিয়েতে কিন্তু আমার এক্সট্রা অ্যাটেনশন চাই। প্রাক্তন বলে কথা। সে আর এবার সহ্য করতে পারল না। আয়নায় এক ঘুষি মেরে ভেঙে দিল। 5 সেকেন্ড পর হাত দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমি তো হাঁ হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে দরজা খুলে বেরিয়ে গেল। জানি না কই গেল। 30 সেকেন্ড পর তার রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুরু হয়ে গেল। ইয়া আল্লাহ! সমুদ্র আর না পারছি। ও না, মনে মনে বলে তার রুমে ছুটলাম। 1 মিনিটে রুমটাকে প্রায় মেরেই ফেলেছে। আন্টি কি করবে বুঝতে পারছে না। আমি এক দুবার তাকে আটকানোর চেষ্টা করলাম, কাজ হলো না। উপায় না পেয়ে তার বুকে মাথা রাখলাম, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। সে খুব ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ আবেগের কাছে হার মেনে গেল। সে শান্ত হয়ে গেল। এই কয়েক মিনিটে বেশ বুঝেছি, আমি তার কাছে থাকলে আমারও সে হারে হৃদস্পন্দিত হয়, তারও সেই হারেই হয়। কিছুক্ষণ পর ছেড়ে বললাম, এইগুলো করবো না। একদিকে তোমার শরীর খারাপ, অন্যদিকে আন্টি আঙ্কেলের বয়স হয়েছে, ওনারা এত চাপ নিতে পারবেন না। রোজ ওষুধ খেয়ে ঘুমায়। আমি আন্টিকে বললাম, আন্টি আরও পরে কিছু খেয়েছে? না, খাইনি। চলো কিছু বানিয়ে দেবে। সে বলে উঠল, আমি খাবো না। খাবো কিনা পরে দেখা যাবে। আন্টি চলো। আয়। রান্নাঘরে আন্টি গেল। আমি ফ্রেশ হয়ে গেলাম। দেখি রান্না করছে। দুজনেই বেশ চুপচাপ। অনেকক্ষণ কি বলবো বুঝতে পারছিলাম না। কথা শূন্যতায় ভুগছি। আন্টি হয়তো তাই। পরে আন্টি বলে উঠল, নীরা সমুর বিয়ে নিয়ে কথা চলছে। রাইসার বাবা তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়। ভালো তো, করিয়ে দাও ছেলেকে বিয়ে। দাওয়াত দিবে তো আমায়? না, বলবে যে নীরা আমার ছেলের জীবন থেকে চলে যা।
বেশ ড্রামাটিকভাবে বললাম। না রে মা, যদি বলে আমার বাড়ির মেয়ে হয়ে যা, আমার বাড়ির বউ হয়ে যা, হবি তুই। আমার ছেলেটা সত্যি তোকে ভালোবাসে বুঝি, কিন্তু আমি তো কিছুই জানি না তোদের ছাড়াছাড়ি কেন হয়েছিল, তাই কিছু বলতে পারি না কাউকে। সম্পর্ক করা খুব কঠিন রে মা, ভাঙা খুব সহজ। শুনতে চাও তাহলে আজ রাতে আমার রুমে এসে সব বলবো। তখন তুমিই বললো আমি ভুল কিনা ঠিক। আন্টি আর কিছু বললো না, শুধু বললো খাবারটা দিয়ে আয় গিয়ে। হ্যাঁ দাও, যদি না খেতে চায় আমি খাইয়ে দেবো, চিন্তা করো না। নীরা, হুম, আমার ছেলেটা কি সত্যি দোষী রে? না গো আন্টি, দোষ তো আমার, ভালোবেসেছিলাম তোমার ছেলেকে বলে চলে এলাম সমুদ্রের রুমে। দেখি ও ফোন ঘাঁটছে। আমাকে দেখে ফোনটা বন্ধ করে বলল, আমি খাবো না নীরা। কেন খাবে না? এমনি খাবো না সমুদ্র, আমার ইচ্ছে নেই তোমার সাথে খাওয়া নিয়ে যুদ্ধ করার। একটু খেলে কি খুব অসুবিধা হবে? তোমার স্পর্শ কল করেছিল। কখন? একটু আগে। ও তুমি খেয়ে নাও, আমি কথা বলে আসছি। সে হাতটা ধরে ফেললো আর বলল, আমার সামনে কথা বলো কেন? আমি বলেছি তাই। তুমি বললেই বুঝি আমাকে শুনতে হবে? নীরা, কথা বাড়িও না, আমার সামনে যা বলার বলবা। সে নিজেই সম্পর্ক স্পর্শ নাম্বার ডায়াল করে কল লাউডে দিয়ে দিল। হ্যালো নীরা। হ্যাঁ জি বলুন। কেমন আছেন? ভালো আছি, কিন্তু বলার ছিল কি? কিছু বলার ছিল কি? হ্যাঁ, কিছু না, অনেক কিছু বলার ছিল। জি বলুন। দেখা করা যাবে? এই প্রশ্নে সমুদ্রের দিকে তাকালাম। সে হয়তো স্পর্শকে সামনে পেলে খেয়ে ফেলতো। আমি বললাম, আজ তো রাত হয়ে গেছে, কাল দেখা করি। না, বেশিক্ষণ লাগবে না, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু নিচে আসতেন। কি, আপনি নিচে? কতক্ষণ যাবত? আমি এসেছি 1 মিনিট হলো, বেশ কিছুক্ষণ। আচ্ছা আসেন। আমি যাচ্ছিলাম। বাদ সাধলো সমুদ্র। সে বলল, তুমি যাচ্ছ মানে? রাত দেখেছ, মানুষ কি বলবে? আর তুমি যাবে না? হাত ধরে বসে আছে। বাসার সামনে একজন ওয়েট করছে। না দেখা করলে অভদ্রতা আমি দেখায়, হাত ছাড়ো, যেতে হবে আমার। হ্যাঁ দেখাক, আমি যেতে দেব না তোমাকে, ছাড়বো না। আমাকে তো ছেড়ে দিয়েছো 2 বছর 3 মাস 17 দিন আগে। ঘন্টাটা হিসাব করা হয়নি, এসে হিসাব করছি বলে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। এসে দেখি স্পর্শ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো আমাকে এগিয়ে নিয়ে এলেন। হাই, হ্যালো। না, সরাসরি কথায় আসি। ভালোবাসি আপনাকে, বিয়ে করবেন আমাকে? কি বলবো বুঝতে পারছি না। কি হলো এরা? কিছু বলুন। আপনি তো সব জানেন, তারপরও কেন আমাকে? আমার তো আপনাকে চাই, আপনাকেই চাই। আমি সব মানতে রাজি আছি, যতদিন আপনি চাইবেন না আমি কাছে আসবো না, কোনো অধিকারও চাইবো না। কিন্তু আমি তো, কিন্তু তুমি তো কি নীরা, ভালোবাসো আমায় তাই তো? সমুদ্র। পেছনে দেখি সমুদ্র আসছে। তুমি এখানে কি করছো? আমার বাড়ির সামনে আমি আসতেই পারি তো, তাই না? কি বলেন স্পর্শ? হ্যাঁ তা তো অবশ্যই, আপনার বাড়ি, আপনি যখন ইচ্ছা আসতে পারেন। স্পর্শ। হ্যাঁ তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও। তো নীরা বলো, ভালোবাসো আমায়? তুমি বলো। সমুদ্র। সমুদ্র, কি হচ্ছে এগুলো? সিন ক্রিয়েট করছো কেন? আমি সিন ক্রিয়েট করছি? আজও ভালোবাসা, সেটা স্বীকার করতে কি সমস্যা? তুমি যাবে? প্লিজ যাও। সমুদ্র। আচ্ছা যাচ্ছি। এই শোনো, তাড়াতাড়ি এসো, আমাকে খাইয়ে দিতে হবে। যাও, আমি যাচ্ছি। সরি স্পর্শ, মানে বুঝতে পারিনি ও চলে আসবে। ইটস ওকে নীরা, ওনার মধ্যেও আমার মতো একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভালোবাসি তো, ভালোবাসে তো উনিও। আমার কিছু বলার নেই, আর আমার সময় লাগবে ভাবার জন্য। নিন, খালি ফিরিয়ে দিয়েন না। আচ্ছা আসি, সাবধানে থাকবেন। আপনিও। ঘরে এসে দেখি সমুদ্র ঘরে নেই। আন্টিকে জিজ্ঞেস করলাম, বলল ছাদে। ঘরে দেখি খাবারটা আছে, খাবারটা নিয়ে ছাদে গেলাম। দেখি উনি সিগারেট খাচ্ছে। সিগারেট খেলে কি পেট পেট ভরবে? বলো, সিগারেট খেলে কি পেট ভরবে? তোমায় না পেলে যে জীবনটা সুখ দিয়ে ভরবে না, সেটার। সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ফেলে দিলাম। ও মুচকে একটা হাসি দিল আর বলল, এখনো আমার হাতে সিগারেট দেখলে খারাপ লাগে না? সহ্য করতে পারবো না, তাই না? না, সেরকম কিছু না। আমার সিগারেটের গন্ধ ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। তাই? হুম। খাও, খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও। হুম। নাও। দিনে কয়টা সিগারেট খাওয়া হয়? হিসাব নাই। ও, কেউ একজন আমাকে ছুঁয়ে বলেছিল 2টার বেশি খাবে না। কেউ একজন তো বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। গেল তো। কেন গেছে তা তো খুব ভালো করেই জানেন। হুম, সবই জানি। জানো, জানলে ভালো। এরা ওষুধ না,
নীরা। নীরা, হুম, আজকের পর থেকে তোমাকে আর বলবো না ভালোবাসি। আমার যা সেটা আমি নেব। যদি জোর খাটানো দরকার হয় তাহলে তাই করব। বলেই সে নিচে চলে গেল। কিছুই বুঝলাম না, সে কি এখন আমার উপর জোর খাটাবে? আল্লাহ জানে ওনার মাথায় কি চলতেছে। নিচে নামলাম, দেখি উনি রুমে বসে কাকে জানি কল করতেছে আর বলতেছে দরকার পড়লে নিজেকে শেষ করব, কিন্তু ওকে অন্য কারো হতে দেব না। আমি কিছুই বললাম না, আমার রুমে চলে আসলাম। আন্টি রুমে এলো, বলল এই নীরা খেতে আয়। খাবো না গো, তোমরা খাও, খিদে নেই। আয় খেয়ে নে, না খেয়ে ঘুমাতে নেই। কিছু হবে না, তোমরা খাও। আর আন্টি শোনো, আমি ভাবছিলাম আমি বাড়িটা ছেড়ে দেব। কি, তুই বাড়ি ছাড়বি? কিন্তু কেন? আন্টি দেখছোই তো সমস্যা হচ্ছে, আর তোমার ছেলের বিয়ে সামনে, আমি চাই না কোনো ঝামেলা হোক। নীরা, আচ্ছা বলবি তোদের মধ্যে কি হয়েছিল? আমার ছেলেটার কি দোষ ছিল? আন্টি তুমি তো মনে হয় প্রথম মা হবে যে তার ছেলের প্রাক্তন প্রেমিকার কাছে তার আর তার ছেলের প্রেমের গল্প শুনতে চাইছো। হেসে হেসে বললাম, বল না মা। আচ্ছা শোনো তাহলে, আমি কেবল ইন্টারে ভর্তি হয়েছি, সে তো আমাদের ওখানকার ভার্সিটিতে পড়ে। আচ্ছা ছেলেকে এত দূর পাঠিয়েছিলে কেন? এখানেই পড়াতে চান্স পেয়েছে তাই গেছে। হুম, ভালো করেছ। তো কলেজের ক্লাস শুরু হলো, কলেজ যাচ্ছিলাম রেগুলারলি। সে ওই এরিয়ার বড় ভাই টাইপস একজন। তো র্যাক দেওয়ার একটা প্রথা আছে, তোমার ছেলেও আমাদের ফ্রেন্ডসগুলোকে র্যাক দিচ্ছিল। তো ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আরও অনেকজন ছিল। তোমার ছেলের এক বন্ধু আমাকে বাজে কথা বলেছিল, বলা যায় বাজে ভাষায় টিচ করছিল, আর আমি মনে করেছিলাম তোমার ছেলে টিচ করেছে। ওই এরিয়ার বেশ প্রভাবশালী লোকের মেয়ে আমি, তাই আমার রাগও আকাশের ওপর দিয়ে যায়। কেউ কিছু বললে নাক ফাটাই দেয়। তো ছেলের ভাগ্য ভালো, নাক ফাটায়নি। তবে হ্যাঁ, কষে একটা থাপ্পড় মারছিলাম আর বলেছিলাম মেয়েদের সম্মানের কথা বলবো না, বলবো মানুষকে সম্মান করতে শিখে। সে হাঁ করে তাকিয়ে আছে। আমি চলে আসি। 3-4 দিন পরে শুনি তোমার ছেলে না অন্য কেউ আমাকে টিচ করেছিল। বেশ লজ্জা পেয়েছিলাম। পরে অনেক খোঁজ করে তোমার ছেলের হোস্টেল বের করলাম, তারপর তাকে সরি বলে আসলাম। সে শুধু হেসেছিল। আমি অবশ্য মন থেকে সরি বলেছিলাম। যাকে আমি সরি বলি, তার জন্য আমি একটা বই নিয়ে যাই। তার জন্য নিয়ে গিয়েছিলাম হুমায়ুন আহমেদের নির্বাসন বইটা। তারপর এক সপ্তাহ পর দেখি সমুদ্র আহমেদের নামের একটা আইডি থেকে ফেসবুক রিকোয়েস্ট আসছে। প্রোফাইল ঘেটে দেখি যাকে আমি থাপ্পড় মেরেছিলাম সে। অ্যাকসেপ্ট করলাম। টুকটাক চ্যাটিং হতো। তারপর সেটা টুকটাক না, বেশ অনেকটাই ছিল। বুঝতে পারলাম দুর্বল হয়ে যাচ্ছিলাম দুজনের প্রতি। আমি সরে আসতে যাচ্ছিলাম। 2-3 দিন কথা হয়নি ওর সাথে। পরের দিন দেখি কলেজে আছে। হ্যাঁ, আমি অ্যাভয়েডই করছিলাম, তাই কথা বলি নাই। ক্লাসে ঢুকে গেছি। 2টায় রুম থেকে বের হয়ে দেখি ও ওখানেই বসে আছে। তখন দাঁড়িয়ে ছিল, এখন বসে আছে। দেখেও না দেখার ভান করে চলে আসছিলাম আমার বাড়ির গলিতে। কে একজন পেছন থেকে হাত টেনে ধরেছে। পেছনে ঘুরে দেখি তোমার ছেলে। হাত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। সে বলল, সমস্যা কি, ইগনোর কেন করছো? কোনো সমস্যা নেই, হাত ছাড়ো। ভালোবাসি তোমায়, সোজা ভাষায় বলছি। সোজাভাবে আমার হয়ে যাও। আমি ভালোবাসি না আপনাকে, আমিও সোজাভাবে বলছি, আপনিও বুঝে যান। আমি কিন্তু বাঁকাও হতে পারি, বাঁকা হতে বাধ্য করিও না। সেদিন আর কিছুই না বলে চলে এসেছিলাম। তারপর কি করে জানি কি হয়ে গেল, সম্পর্ক শুরু হয়ে গেল। 1 বছর খুব ভালো যাচ্ছিল, কিন্তু সম্পর্ক বছর 9 মাস 9 দিন তখনই খুব ঝামেলা শুরু হলো দুজনের। তোমার ছেলে ব্যস্ত ছিল আগেও, কিন্তু তখন আরও বেশি ব্যস্ত হয়ে গেল। পরে শুনলাম আমাদের এক ফ্রেন্ডের সাথে ওকে প্রায়ই দেখা যায়। ওকে কিছু বললে এমন একটা বিহেভ করতো যে থাকলে থাকো, না থাকলে চলে যাও, তুমি থাকা বা না থাকাতে আমার কিছু যায় আসে না। এভাবেই চলে যাচ্ছিল। আর দিন দিন ওর ব্যস্ততাও অনেক বেড়ে যাচ্ছিল। সময় আমি তার কাছে পেতামই না। একদিন দেখি আমার ফ্রেন্ড মানে রাহার সাথে বেশ ঘনিষ্ঠভাবে পার্কের দোলনায় দোল খাচ্ছে। আমি ওকে দেখে চলে আসি। আমি আমি ওকে দেখিয়েছি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখছি। রাতে ফোন দিচ্ছিলাম 11টা থেকে 1টা পর্যন্ত, তার কল ওয়েটিং। সেদিন আর কল দেইনি। সকালে কল দিয়ে বলেছিলাম দেখা করতে পারবা কলেজে? সে বলেছিল পারবে না, সে ব্যস্ত আছে। কিন্তু সেই দিনেই সে রাহার সাথে ঘুরতে গিয়েছিল।
কাকতালীয়ভাবে আমি আর আমার কিছু ফ্রেন্ডস ও সেখানেই যাই। বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই তাদের আবার দেখলাম। এইবার তোমার ছেলে রাহার শাড়ির কুচি আর হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিল। আমি চলে এসেছিলাম, কারণ আমি এগুলো দেখতে প্রস্তুত ছিলাম না। সে কপালে চুমু দিতেও বাকি রাখেনি। সেদিন আবার রাতেও ফোন দিয়ে দেখি ওয়েটিং, 11টা থেকে 1:23 পর্যন্ত। আমি কল আমি কল দিলাম, রিসিভ করে গালি দিল, বলল দেখছো না ব্যস্ত আছি। আমি বেশ ঠান্ডা গলায় বললাম, আচ্ছা আর ফোন দিব না। কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছিলে? সে বলল, সব তোমাকে বলতে হবে? তুমি কি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? আমি আর কিছু না বলে কল রেখেছিলাম। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। রোজ রাতে চোখ করিয়ে জল পড়তো, কিন্তু সে রাতে কেন জানি বেশিই পড়েছিল। তবে সে রাতের কান্নাটা অনেক শক্ত করেছিল আমায়। এভাবে 1 মাস কেটে গেল। কথা হয় না বললেই হয়। দিনে হয় 10 মিনিট ও আমাদের কথা হয় না। কিন্তু সে রোজ রাহাকে নিয়ে বের হয়। আমার ফ্রেন্ডরা কল দিয়ে জানায়, অনেকে তো ছবিও পাঠায় দেয়। 1 বছর হয়ে গিয়েছিল সম্পর্কের আমাদের। বেশ বুঝতে পারলাম সে আর আমাকে চায় না। আমার সরে আসা উচিত, তাই চলে গিয়েছিলাম। এখন ওকে তো আর অন্য কারোর সাথে দেখতে পারবো না। তাই ভাইয়া ভাবিকে বললাম, আমাকে তোদের সাথে নিয়ে আয়, পড়াশোনাটা এখানেই করি, পরীক্ষাটা ওখানে দেব। বাবা মাও বুঝতে পারছিল তাদের মেয়ের কিছু একটা হয়েছে, তাই তারা আর বাধা দিল না। চলে এলাম, তাই তারাও আর বাধা দিল না। চলে এলাম, আইডি ডিলিট করে দিলাম, নাম্বার চেঞ্জ করে ফেললাম। ভাস্তি ভাই ভাবি আর বই নিয়ে ভালোই দিন যাচ্ছিল। ফাইনাল এক্সাম চলে এলো, গেলাম আবার ওখানে। গিয়ে বেশ অবাক হলাম। শুনলাম সমুদ্র নাকি রাহাকে সবার সামনে প্রপোজ করেছে। অনেকে সামনে রাহাকে বউ বলে পরিচয় দিয়েছে। পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষার শেষ দিন সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। হেসে হেসে জিজ্ঞেস করলাম, কেমন আছে? সে বলল, ভালো। আমিও আর কথা বাড়ালাম না, চলে আসছিলাম। কিন্তু খুব ইচ্ছা করছিল ওর কাছে থাকতে। আমার পিছনে ঘুরে দেখি রাহা ওর হাত ধরে আসছে। আমাকে দেখে সমুদ্র হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি একটা হাসি দিয়ে চলে এসেছিলাম আর মনে মনে বলছিলাম, ভালো থেকো মশাই। তারপর 2 বছর পর দেখা তোমাদের বাসায়। এই তো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাকে বলতে পারবো না, দেখাতেও পারবো না। লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে আন্টিরও। উনি ইমোশনাল মানুষ তো, তাই। আর চাই না গো কিছু বলতে, আমি ঘুমাবো। যাও তুমি খেয়ে ঘুমিয়ে নাও। ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে 3টায় ঘুম ভেঙে গেল। দেখি গ্লাস জগ সব ফাঁকা, পানিও খেতে ইচ্ছে করছে। তাই উঠে কিচেনে যাচ্ছিলাম, দেখি সমুদ্রের ঘরে লাইট জ্বলছে। কি করছে ও? রুমে গিয়ে দেখি সে বিয়ারের বোতল নিয়ে বসেছে, এক হাতে সিগারেট, অন্য হাতে বিয়ার। আল্লাহ, আন্টি দেখলে তো কষ্ট পাবে। আমি রুমে ঢুকেই ওর দরজা বন্ধ করে দিলাম। সে তাকিয়ে আছে আর বলল, কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। আমার কি মাথা খারাপ হয়েছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বাসায় ড্রিঙ্ক করছে? হুম, করছি তো। উঠে আসতে আসতে বলছে, ভালো করে দাঁড়াতেও পারছে না, পড়ে যেতে ধরেছিল আমায়। আমি গিয়ে ধরলাম। হুম, তা তো দেখতেই পাচ্ছি। আন্টির কথা তো একবার ভাবতে পারতেন। সে আমাকে বুকের মধ্যে টেনে বলল, নীরা আর পারছি না, আর পারতেও হবে না, আমি খুব তাড়াতাড়ি আপনাদের বাসা ছেড়ে দেব। সে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আমাকে কি মেরে ফেলতে চাও? তাহলে একেবারেই মেরে ফেলো। আমি জবাব না দিয়ে ওনাকে শুইয়ে দিলাম। সে ঘুমিয়ে গেল। রুমটা পরিষ্কার করে দিলাম, দিয়ে লাইটস অফ করে হতে যাব, এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরে বলল, নীরা, ভালোবাসি। আমি ভালোবাসি না। আমি অন্য কারো হয়ে গেলে তোমার কিছু যায় আসে না। না, কিচ্ছু যায় আসে না। নীরা, তোমার জেদ কিন্তু তিনটা জীবন নষ্ট করে দেবে। তোমার, আমার, রাইসা। আমার জীবন নষ্ট হবে না। ও, তার মানে আমার জীবন নষ্ট হলে তোমার কিছু না? আমি নষ্ট হয়ে গেলে তোমার কিছু না? তোমার কিছুই হবে না, তুমি ভালো থাকবে। একটা সংসার ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সবই রাইসার মধ্যে আছে। তুমি ভালো থাকবে মশাই। ওনাকে আগে আমি মশাই বলে ডাকতাম। আর সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো ভালোবাসা, যা রাইসা তোমাকে বাসে। আর আমি তোমাকে ভালোবাসি। সে তো আমার ভালোবাসা পাবে না। ওর জীবনটা আমি কেন নষ্ট করবো বলতে পারো? সে কি আমার ভালোবাসা পাবে? সময় দাও নিজেকে। তুমি ওকেও ভালোবাসতে পারবে। ভালোবাসাটা এতটাও কঠিন না। তাহলে তোমার জন্য এত কেন কষ্টের হচ্ছে? কেন আমাকে ভালোবাসো?
নষ্ট হয়ে যাব নীরা আমি তোমাকে ছাড়া। যাকে ভালোবাসি তাকে আবার কি ভালোবাসবো বলো? এবার আর কোনো জবাব নেই। সে ঘুমিয়ে পড়েছে। বাচ্চার মতো লাগছে। এই লোক ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুবই। কিন্তু তোমাকে আর চাই না আমি ফেরত গো। বলে রুম থেকে বেরিয়ে এলাম। ধুর ঘুম ধরে না কেন? রোজ রাতে ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যায়। জানি না কে হারে, কোন কে হারে আমার কাছে ঘুম। না ঘুমের কাছে আমি, না আমার কাছে আমি। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। ফোন বাজতেছে। ধ্যাত, ঘুমটার 12টা বাজিয়ে দিল। দেখি স্পর্শর 19টা মিস কল। মানে এতই ঘুমিয়েছিলাম যে 18 বার কল করেছে আমি বুঝতেই পারিনি। ভাবলাম ফ্রেশ হয়ে কল ব্যাক করব। ফ্রেশ হয়ে দেখি 11টা বাজে। আজও ক্লাস মিস। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি বসে আছে বেডে। কী গো আন্টি, এমন করে কি দেখছো? নীরা, তুই অন্য কাউকে বিয়ে করে নে, আমার ছেলে তোর যোগ্য না। কি হয়েছে সকাল সকাল এসব কথা? বাইরে রাইসার সাথেও আন্টির আর কথা বলতে পারলো না। বুঝতে পারলাম তোমার বাড়ির হবু বউ আন্টি। হেসে হেসে, তুই অন্য কাউকে বিয়ে করে সুখে থাক মা। আমার স্পর্শ কল করেছে। এবার ধরলাম। হ্যালো। এতবার কল করেছিলাম, ধরছিলে না কেন? ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। দেখা করা যাবে? আজ দেখা করবেন? কোথায়? আন্টি আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, বাবা তুমি আজ আমাদের বাসায় আসো। কি জানি কি বলল। আন্টি কল রেখে দিল। আমি বললাম আসবে উনি? বলল আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে দিচ্ছি, আজ পরবি। কেন? আমি বলছি তাই। আচ্ছা। রুম থেকে বের হয়ে দেখি সমুদ্র আর রাইসা বেশ ভালোই গল্প করছে। আমাকে দেখে বলল, এই যে মিস ভাড়াটিয়া, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। আমাকে দেখিয়ে দেখিয়ে সে রাইসার কাছাকাছি যাচ্ছে। আজ কেন জানি আমার রাগ হচ্ছে না, কেন জানি খুব হাসি পাচ্ছে। সমুদ্র আমাকে রাগানোর জন্য এসব করছে। আমি বললাম আচ্ছা, আমি কিছু আনছি। রান্নাঘরে গেলাম, ভাবলাম নুডলস করে দিই। সে পেছন থেকে এসে বলছে, আমাকে আর রাইসাকে একসাথে কেমন লাগছিল বললে না তো? আমার কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন? অনেক কষ্টে হাসি চেপে রেখেছি। না, অপেক্ষা করব কেন? তাহলে আচ্ছা যাই হোক, আমি তো আপনাকে আগেই বলেছি আপনাদের বেশ ভালো মানাবে। জানি। আর হ্যাঁ, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসে। রাইসা অপেক্ষা করছে। আচ্ছা আনছি মশাই। শুনেন। কি? আচ্ছা জনাব, আপনি কি আমাকে জ্বালানোর চেষ্টা করছেন? না। আপনি জ্বলছেন? ওহ না তো। তবে কি জানেন, আমাকে জ্বালানোর চেষ্টায় আপনি নিজে অনেক বেশিই জ্বলছেন। তাই এগুলো করেন না। হা হা। আমি কি করব না করব আমার ব্যাপার, বুঝলেন? রাগে মুখ করে আচ্ছা বুঝলাম। সে চলে গেল। আমি খাবার নিয়ে রাইসা আর ওকে দিলাম। এমন সময় আন্টি শাড়ি নিয়ে বের হয়েছে। লাল সিঁদুর রং কাতান শাড়ি। এই নীরা। জি। এইদিকে আয়। হ্যাঁ বলো। এই ধর, আজ এই শাড়িটা পরবি আর সুন্দর করে সাজবি। সমুদ্র আর রাইসার মাথার উপর দিয়ে ব্যাপারটা যাচ্ছে। বেশ বুঝতে পারছি। সমুদ্র বলল, কেন আজ কি তোমার ভাড়াটিয়াকে কেউ দেখতে আসছে মা? হ্যাঁ, স্পর্শকে দুপুরে ডেকেছি। স্পর্শের নাম শুনে সমুদ্র তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, ও কেন আসবে? আমি আসতে বলেছি তাই। বা তুমি যাকে যাকে তাকে বাসায় কেন ডাকো? আমার বাসা আমি যাকে ইচ্ছে ডাকবো, তোর কি? আর রাইসা দুপুরে না খেয়ে যেও না কেমন? নীলার হবু বর কেউ দেখে যাবে কেমন? রাইসা মাথা নাড়ালো। সমুদ্র বেচারা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। এইগুলো দেখতে দেখতে দেখি 11টা বেজে গেছে। যাই, গোসলে যাই। আবার শাড়িও পরা লাগবে। স্পর্শ নাকি 2টায় আসবে। গোসল করে শাড়ি পরে ফেলেছি। দরজায় কে জানি টোকা দিল। খুলে দেখি জনা। আপনি এখানে এখন? কিছু না বলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। করছেন কি? কেউ দেখলে খারাপ ভাববে। আপনি বের হন। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর কেউ কিছু মনে করবে না। সবাই সব জানে। মা বাবা তো জানেই যে আমি তোমাকে। রাইসাও জানে, আমার হবু বউ। সে যদি আপনাকে আপনার হবু বউ সে যদি আপনাকে আর আমাকে এই অবস্থায় দেখে, সেটা কি ভালো দেখাবে? ওর কি অজানা তোমার মনে হয়? অজানা অজানা জানা ব্যাপারটা না। আর এখন আপনি বের হবেন? বের হন। আরে দেখো তো কি আনছি, নীল রেশমি চুড়ি। দেখি হাতটা দাও। বলে নিজে পরানো শুরু করলো। বাচ্চাদের মতো চেহারা করে বেশ আনন্দ নিয়ে কাজটি মানে চুড়ি পরানোর কাজটা সে করছে। দেখে বেশ ভালোও লাগছে, আমার হাসিও পাচ্ছে। আবার সেইক্ষণেই রাগ হচ্ছে। আগে এত ভালোবাসলে কি দোষ হতো? এই পছন্দ হয়েছে তোমার? সমুদ্রের কথার বাস্তবে ফিরলাম। কোথায় পেলে তুমি?
আকাশ থেকে আনছি। কি যে প্রশ্ন করো না, কিনে আনছি, না হলে কোথায় পাবো? এই অবস্থায় বাইরে কেন গিয়েছিলাম? কেন আবার চুড়ি আনতে? তুমি পাগল নাকি? তোমার জন্য তো অনেক আগে থেকে। এখন বলো চুড়িগুলো ভালো লাগছে? জানো তো পাগল, ও কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু তুমি ঠিক হয়ে যাবা, তুমিও ঠিক হয়ে যাবা। বেশ রাগ করে বলল, তোমার সাথে কথায় আমি পারবো না। এই শোনো, লাল টিপ পরবে না, কোনো টিপই পরবে না। যদি খুব পড়তে ইচ্ছে করে তাহলে কালো টিপ পরবে। আচ্ছা দেখি। আচ্ছা আমি গেলাম, রেডি হয়ে নিচে আসো। যাচ্ছি। যা। ও চলে গেল। সাজতে বসলাম। চোখে কাজল, ঠোঁট রাঙানো লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিলাম, আর কানে ছোট দুইটা ঝুমকো। বেশ আমি রেডি বেরিয়ে আসলাম। রাইসা আন্টি, সমুদ্র আঙ্কেল আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমাকে কি বিচ্ছিরি লাগছে? না নাই তো ভালোই লাগলো। কি গো আঙ্কেল আন্টি, আমাকে কি খারাপ লাগছে? না রে মা, অনেক সুন্দর লাগছিল আঙ্কেল। তাইলে এমনি দেখে আছো কেন? নজর যেন না লাগে মা তোকে। তাই? আচ্ছা বাদ দাও সব কথা। তোমার রান্না সব শেষ? তাহলে যাও, রেডি হয়ে আসো, স্পর্শ তো চলে আসবে। হুম, তোমরা গল্প করো, আমরা রেডি হয়ে আসছি। আপি, তোমাকে খুব সুন্দর লাগছে। রাইসা, তাই? হুম, ধন্যবাদ বোন। রাইসা আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গেল। আপি তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর কারণ তোমার চোখের দেখার ভাব সুন্দর, বুঝলা? আমাদের বিয়েতে তুমি আমাকে সাজিয়ে দিবা, আচ্ছা? কথাটা শুনে কেমন যেন একটা ধাক্কা খেলাম, তাও নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা আপু দিব। দাওয়াত দিবা তো আমাকে? তোমাকে আবার দাওয়াত না দে আর সমুদ্র ভাইয়া তোমাকে ছাড়া যাবে? তোমার মনে হয়? বিয়ে হতে যাচ্ছে, এখনো সমুদ্রকে ভাইয়া বলবে? পরে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা আপু, আমাকে যে একটু ফ্রেশ হতে হতো। আমার রুমে যাও, সব আছে ওখানে। ওকে আপনি, মেয়েটা কত প্রাণ উৎসব, তোতা পাখির মতো কথা বলে। মনে মনে হাসছিলাম এগুলো ভাবতে ভাবতে। হঠাৎ করে সমুদ্র পেছন থেকে আমার মাথাটা উঁচিয়ে দিয়ে কপালে একটা আপা দিয়ে দিল। এটা কি ছিল? আপা দিছি, বুঝতে পারো নাই? আবার একটা দিয়ে বলল, এবার বুঝতে পারছো? না। আরে, আরও দেওয়া লাগবে? না লাগবে না। আপনি এগুলো কেন করছেন বলুন তো? সমুদ্র কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। মনে হয় স্পর্শ এসে গেছেন। আমি দেখছি বলেই চলে গেল সমুদ্র। ঠিকই স্পর্শ এসেছেন। আমাকে দেখে 5 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল, আবার হেঁটে এসে সমুদ্রের হাতে ফুলের বুকেটা দিল। সুন্দর লাগছে না নীরা? সুন্দর লাগছে নীরা আপনি। স্পর্শ, ধন্যবাদ। আচ্ছা আপনারা গল্প করুন, আমি আন্টিকে ডেকে আনছি। ও আন্টি, ও আঙ্কেল, হলো তোমাদের? চলে এসেছেন তো উনি? হ্যাঁ হয়ে গেছে, চলো। আসসালামু আলাইকুম। স্পর্শ, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? আমরাও ভালো আছি। এসো আগে খেয়ে নিই, তারপর গল্প স্বল্প করবো। আচ্ছা চলেন। এসে দেখি সমুদ্র উধাও। স্পর্শ একা বলেছিল। হ্যাঁ বাবা বসো। হ্যাঁ উনিও বসে গেলেন। রাইসাও চলে গেল। ও বসে গেল। কিন্তু সমুদ্র কই? আন্টি আঙ্কেল তোমরা বসো সবাই একসাথে বসে খাই। স্পর্শের ডানে আন্টি, তার হাতে আঙ্কেল, আর ডানে রাইসা। রাইসার ডান চেয়ারে আর স্পর্শের বাম চেয়ারে ফাঁকা আছে। আমি বামে বসতে যাব, কই থেকে জানি সমুদ্রে এসে বসে পড়ল। তাই আমাকে সমুদ্রের বামে আর রাইসার ডানে বসতে হলো। খাওয়া দাওয়া চলছে। রাইসা কিছু নাও? না আপু, আর কিছু নিব না। নীরা আপনিও তো কিছু নিলেন না। স্পর্শ, আমারও খাওয়া শেষ, আপনি কিছু নিন। হ্যাঁ তা নিব, টমেটোর চাটনিটা দেন। এই নিন। সমুদ্র, আপনি কিছু নেবেন? না। কানের কাছে মুখ এনে বলল, সিগারেট লাগবে মনে হয়। আমি বেশ চমকে গেলাম। এর মাথায় কি গেছে? মাথা কি গেছে আপনার? হয়তো। তোমার আর ওরা দেখে তা আমার পছন্দ হচ্ছে না, সহ্য করতে পারছি না বলে সে উঠে গেল। সবাই একসাথে গল্প করছে, কিন্তু সমুদ্র নেই। আন্টি বলল, নীরা যা, ওনাকে ছাদটা দেখায় আন। বুঝতে পারলাম আন্টি আমাদের একলা ছেড়ে কিছু সময় দিতে চাইছে। হ্যাঁ উনিও বলে উঠল, চলুন দেখে আসি। আচ্ছা বলে। ছাদে গিয়ে দেখি আমার জনাব সত্যি সত্যি সিগারেট খাচ্ছে। কি ব্যাপার, সিগারেট খান নাকি? স্পর্শ, আপনি খান না? না, বাজে কোনো অভ্যাস নেই। তাহলে তো নীরা অনেক লাকি, ভালো ছেলে পাচ্ছে, তাই না নীরা? আমাদের মতো খারাপ কোনো ছেলে পাচ্ছে না।
আমি অনেক লাকি হব যদি সত্যিই ওনাকে পাই। সন্দেহ আছে পাওয়া নিয়ে? হ্যাঁ ব্যাপক। উনি তো রাজি হচ্ছেন না। কেন, অন্য কাউকে ভালোবাসে নাকি? হ্যাঁ তা তো বাসেই আপনাকে। আমি বুঝতে পারছি না কি বলবো। সমুদ্র সিগারেটটা ফেলে। আমার গন্ধ সমস্যা আছে। আমি হ্যাঁ, এত কাহিনী করার কি আছে বাপু? বলো না যে তোমাদের একলা কিছু সময় চাই। সে চলে গেল। আমি আর কিছু বললাম না। ও চলে যাওয়ার পর আমি স্পর্শ দুজনে চুপচাপ আছি। শেষ পর্যন্তই কথা শুরু করলো। হ্যাঁ, আপনার জন্য একটা জিনিস এনেছি। কি? পায়েল। নিজে পরিয়ে দিতে পারি? না। আচ্ছা এই নিন, ভালো লাগলে পরিয়ে। পরবো। বিয়েটা কি আমাদের হচ্ছে? জানি না। তাহলে কে জানে? তাও জানি না। সে হঠাৎ হাঁটু গেড়ে আংটি নিয়ে প্রপোজ করে বসলো। এটা বিয়ের জন্য, এটা বিয়ের প্রপোজাল না। আমরা কি একটু সহজ হতে পারি? আংটি নিয়ে সহজ হওয়ার প্রপোজাল? ভেবেছিলাম তো বিয়ের প্রপোজাল দেব। আর হলো কই? আমার তো আমার তাও সময় লাগবে। ততদিন আংটিটা নিজের কাছে রেখে দিন। আচ্ছা চলেন নিচে যাই। চলেন। স্পর্শ চলে গেল। রায়ছাও চলে গেল। আন্টি আর আমি গল্প করছি। নীরা ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে। তাই? হুম, বেশ ভালোই উনি। আমার একটু সময় লাগবে। যা হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। বুঝে উঠলে আমার শুধু একটু সময় লাগবে। বলতে বলতেই রাইসার বাবার কল চলে এলো। বিয়ে নিয়ে কথা বলতে চান। সমুদ্রকে ডাকা হলো। সে সে কি বলে শোনার। সে এসে রাইসার বাবাকে বলল 30 মিনিট পর তাকে জানানো হবে। আঙ্কেল আন্টি সবাই চুপচাপ বসে আছি। সমুদ্র মুখে কুলুপ এঁটে আছে। আমি কথা শুরু করলাম। 15 মিনিট চলে গেছে, এবার তো কিছু বলেন। মা তোমার নীরাকে কেমন লাগে? বউ হিসাবে বিবেচনা করবে। বাবা তোমাকেও বলছি, এতদিনে হয়তো বুঝে গেছো নীরাকে ভালোবাসি। আন্টি বলল শুধু তুই ওকে বউ করতে চাইলে তো হবে না, নীরাকেও তোকে স্বামী করতে চাওয়া লাগবে। তোকেও তো ওর পছন্দ করা লাগবে। তা ঠিক। নীরা, আজ শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, বিয়ে করবে আমায়? তোমায় ছাড়া অন্য কাউকে হয়তো ভালোবাসতে পারবো না, আর আমার জীবন নষ্ট হয়ে গেলে এর দায়ভার তোমার। তুই কি ওকে জোর করছিস? জোর করে সম্পর্ক হয় না সুমো। আন্টি, না মা, ওনাকে জোর করা ছেড়ে দিয়েছি। আমি শুধু সত্যিটা বলছি। আমি আপনাকে ভালোবাসি, এটা আপনি নিজেও জানেন, কিন্তু হ্যাঁ, আপনাকে বিয়ে করতে চাই না। ওকে ফাইন। মা, রাইসার বাবাকে ফোন দিয়ে বলো আমি রাইসাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে চাই। যা, কাল যেন উনি ওনার পরিবার নিয়ে আসে। কথা বলে যাব। ওর চোখে একবার পানি ফেললাম, দেখলাম। আচ্ছা নীরা, আমার রুমে এসো, কথা আছে। আর হ্যাঁ মা, বিয়ের সব আয়োজন নীরা করবে। আমি কেন করব? আমি বলছি তাই। তুমি বললেই হবে? আমি জোর খাটাতে চাইছি না, তাই জোর করিও না। দেখো, রাইসার বাবা আমায় পছন্দ করেন না, বুঝোই তো এটা। কে করলো না করলো আমার কিছু যায় আসে না। ধুর, আচ্ছা করব। রুমে এসো, ফ্রেশ হয়ে আসছি। আন্টি তুমিও এসো। আমি যাব না মা, তোরা আজ ঝামেলাটা মিটিয়ে নে। আন্টি, এটা খারাপ দেখায় আন্টি। আমরা তো কেউ চিনি, আমার ছেলেকেও চিনি, যা ঝামেলাটা মিটিয়ে নে। আমি আর কিছু বললাম না। ফ্রেশ হয়ে ওর রুমে গেলাম, দেখি ও নেই। আন্টি বলল ছাদে গেছে। আমিও ছাদে গেলাম, দেখি যা ভেবেছিলাম তাই। তার প্রথম ভালোবাসা মানে সিগারেট খাচ্ছে। গিয়ে বললাম বলো। মানে, আর সিগারেটটা ফেলো। সে কথা তো কানেই দিল না, তাই নিজেই হাত থেকে ফেলে দিলাম। এখন আমার হাতে সিগারেট সহ্য করতে পারো না? অন্য কারো কাছে আমাকে সহ্য করতে পারবে কি করে? তোমাকে তো প্রথম অন্য কারোর সাথে দেখছি না, আগে তো রাহার সাথে দেখেছি। তাহলে রাহা 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 ছাড়া তোমার কিছু আছে? তুমি তো আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, এইটাই ইম্পর্টেন্স না? রাহা বেশি ইম্পর্টেন্ট? কারেকশন। আমি তোমাকে ভালোবাসি কিন্তু চাই না। হ্যাঁ, কিছু মানুষ হৃদয়ে থাকতে পারে কিন্তু জীবনে না। কেন? কেন চাও না? কেনই চাইবো? আচ্ছা তুমি শুনতে চাও কেন চাই না? আচ্ছা তাহলে শোনো। নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চাই না। আচ্ছা, রাহার সাথে তো তোমার কোনো সম্পর্ক ছিল না, তাই না? না, ছিল না। জোর গলায় বলতে পারবা যে ছিল না? কি হলো, মুখে কোনো কথা নেই কেন? কি বলতে চাও সেটা বলো। শোনো, হ্যাঁ, যখন তোমার সাথে সম্পর্কতে ছিলাম তুমি এমন একটা বিহেভ করতা, থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। আমি বরাবরই থেকে গেছি নির্লজ্জের মতো। এই তোমার কাছে আমি কি চাইতাম? খালি একটু সময় চাইতাম। তোমার বন্ধু বান্ধবীদের জন্য সময় হতো, ঘুরে বেড়ানোর সময় হতো, অন্য মেয়ের সাথে ডেটিং করার সময় হতো, কিন্তু আমার জন্য সময় হতো না। এই এতটাই অবহেলিত আমি। আর হ্যাঁ,
আমাকে যে ভালোবাসার প্রস্তাব দিছিলা সেটা কি মন থেকে দিছিলা তোর রাগের চোটে? চ্যালেঞ্জ লাগছিল ফ্রেন্ডদের সাথে, ওই মেয়ের সাথে প্রেম করব, তারপর ছেড়ে দেব। হ্যাঁ, তুমি তা করেছো, জিতেও গেছো তুমি। এখন ফের কিসের ব্যান্ডের গান তোমার? রাহা তোমার কেউ না, তাই না? তাই ওকে নিয়ে যে রাত কাটাইছো মনে করছো জানি না। হোটেল এভারেস্ট, রুম নাম্বার 376, ছবি দেখাবো? এখন কেন রে ভাই ভালোবাসি ভালোবাসি করে নাটক করতেছো? যখন তোমাকে আমার দরকার ছিল তখন তুমি ছিলে না। শোনো, মনে এত কালো ছায়া নিয়ে আমি তোমাকে চাই না। আমি তোমাকে কখনো সম্মান করতে পারবো না। একটা সম্পর্কে ভালোবাসা না থাকুক, কিন্তু সম্মানটা না হলে হয় না। বেঈমানকে ক্ষমা করা যায়, কিন্তু আবার বিশ্বাস করার মতো ভুল করা যায় না। আমি চাইও না। সব ক্লিয়ার? আচ্ছা, কেন করলা আমার সাথে ওই থাপ্পড়টার প্রতিশোধ নিছিলা? আমাকে একটা থাপ্পড় মেরে তো প্রতিশোধ নিতে পারতা। কি দরকার ছিল আমার 3টা বছর বিষাক্ত করে তোলার? ইস, এত ঘৃণা আমার জন্য? তোমার সত্যি মনে হয় আমি তোমার উপর প্রতিশোধ নিয়েছি? আর আমি রাহাকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছি? নীরা, এতটাও ঘৃণা করো না। তোমার ঘৃণা আমার সহ্য হবে না। হ্যাঁ, আমি রাহাকে নিয়ে হোটেলে গিয়েছিলাম, বাট ওকে আমি ছুঁইও নাই। I was fully drunk. She took the advantage and take some space, and then that photographs she gave you. That's it. নীরা, আমি বাজি ধরেছিলাম, কিন্তু তোমাকে বোঝার পর সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। আর তুমি? যাই হোক, তোমাকে আমি চাই না। না তোমাকে ভালো রাখতে পারবো, না নিজে ভালো থাকতে পারবো, তাই চাই না তোমাকে। ওকে নীরা, তুমি যা চাও তাই হবে। ভালো থেকো। আর হ্যাঁ, আজ রাতে যদি ঘুম ভেঙে যায় তাও আমার রুমে এসো না, সহ্য করতে পারবো না। এটা বলে চলে গেল সে। আমিও কিছুক্ষণ ছাদে থেকে গেলাম, আর মনে মনে ভাবছি, আচ্ছা সমুদ্র ছবিগুলো না হয় ভুল, কিন্তু তোমার আর ওর কাছে আসার ভিডিওটাও কি ভুল? তখনও কি বাজি ধরেছিলে না? না, অন্য কিছু ভাবছিলাম। আর আন্টি ছাদে এসে পড়লো। কাউকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করতেছে, নিজেকে ধরে রাখতে পারলাম না। ছাদেই বসে পড়লাম বাচ্চা মানুষের মতো কাঁদতে কাঁদতে। আন্টি এসে আমায় জড়িয়ে ধরলো আর বললো, নীরা তুই যা করেছিস ভালো করেছিস মা। আন্টি, আমিও তোমার ছেলেকে ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু ওকে ভরসাটা আর করতে পারি না। যাকে বিশ্বাসই করতে পারি না তাকে ভালো রাখবো কী করে? বললাম না তুই যা করেছিস ভালো করেছিস? এত জোর গলায় কী করে বলছো? বলছি কারণ আমি জানি। কি জানো তুমি? বেশ অবাক হয়ে, কাল আমি রাজকে কল দিয়েছিলাম। আমার এত রাতে কল পেয়ে বেশ অবাক হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলাম রাহা সমুদ্র সম্পর্কের বিষয়। প্রথমে মুখ খুলতে চাইনি, পরে বলল, আমার ছেলেরও দোষ আছে বুঝলাম। মানে কি শুনেছো তুমি? যা প্রয়োজন ততটুকু। আন্টি, তোমার কি মনে হয় তোমার ছেলেকে আমি কষ্ট দিচ্ছি? না রে মা, তুইও যে রোজ রাতে এমন নিয়ম করে ঘুমের ওষুধ খাস তা বুঝি রে। তুই যে রাতে ট্যাপ জোরে ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদিস তা বুঝি রে মা। অনেকক্ষণ আন্টিকে ধরে কাঁদলাম, বেশ হালকা লাগছে এখন। আন্টি বলল, চল খেতে যাবি? চলো। সবাই একসাথে খাওয়া শেষ করলাম। আঙ্কেল বলল, রাইসার বাবা কাল বিয়ের দিন তারিখ ঠিক করতে আসবে। কথাটা শুনে আর আগের মতো খারাপ লাগাটা অনুভব করলাম না। একটা কথা আছে না, অনুভূতি কারোর জন্য নষ্ট হয়ে গেলে তা ফিরে পাওয়া যায় কষ্টকর। তা আজ প্রমাণ পেলাম। বিয়ের আয়োজক কিন্তু আপনি নীরা। সমুদ্র, হ্যাঁ তা জানি আমি। কোনো ত্রুটি যেন না হয়, আপ্রাণ চেষ্টা করব। সে চলে গেল তার রুমে। খাওয়া শেষ সবার। আমিও বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে গেলাম। ঘুমের ওষুধের তো কিছু ক্ষমতা আছে, তাই না? সকালে আন্টিকে রান্নাতে সাহায্য করলাম। বেশিরভাগ রান্নাই আমার পছন্দের। মনে হচ্ছে এক দফা খাওয়া যেতে পারে। একটাই রাইসার পরিবার এলো। রাইসার ভাইও আছে দেখি। মনে হয় আমার থেকে বড়ই হবে। পরিবারের সদস্য সংখ্যা 4 জন, সুখী পরিবার। খাওয়া দাওয়া শেষ, এইবার বিয়ের গল্প। আমি চলে যাচ্ছিলাম, আন্টি হাত টেনে নিজের কাছে বসিয়ে নিল। হ্যাঁ রে, কে এটা? রাইসার মা। আমার মেয়ে বলতে পারিস, বেশ মিষ্টি মেয়ে। হ্যাঁ, কিন্তু মুখ খুললে তাই বের হবে। রাইসার বাবা। কি করব বলেন তো আঙ্কেল, জন্মের সময় নিম পাতা খেয়েছিলাম মধুর বদলে। ভেবেছিলাম নিম পাতার উপকারিতা পাবো। সবাই বেশ হো হো করে হেসে দিল। তা বিয়ের গল্প শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আঙ্কেল, বিয়েটা 7 দিনের মধ্যে হলেই ভালো হয়। এত তারা কিসের বাবা? আছে একটু। আচ্ছা তাই হবে বাবা। বিয়ে ঠিক হয়ে গেল আর 5 দিন পর। মুখে বলাটা যতটা সহজ, কাজ সামলানো ততটাই কঠিন। রাইসার ভাই বলল, একটা ভালো ওয়েডিং প্ল্যানার অ্যাপয়েন্টমেন্ট করা দরকার। এত কম সময় কি হয়ে যাবে কি সব? সমুদ্র বলল, নীরাই সব করবেন।
এবার রাইসার বাবা বলে উঠল, এই মেয়েটা বিয়েতেও থাকবে? তা থাকুক, বিয়ের পর কিন্তু আমি তাকে অ্যালাউ করব না। কিন্তু কিছু বলতে যাব, সমুদ্রই বলে দিল, হ্যাঁ সে তো থাকবে, সে চাইলে বিয়ের পরেও থাকবে, আপনি অ্যালাউ করেন আর না করেন। না বাবা, সেটা বলিনি। বিয়ের পর মেয়েদের একটু ইনসিকিউরিটি বেশি থাকে, আর একটা অবিবাহিত মেয়ে থাকলে তারও বেশি হয়ে যায়, তাই আর কি। আন্টি আমি চাইলে হয়তো রাইসা এ বাড়িতে আসতোই না, এটা মনে হয় আপনি জানেন, শুধু সবাই জানে। আর রাইসা, তুমিও কি মনে করো তোমার দাম্পত্য জীবন আমি অসুখ আনবো? না আপু, তুমি সত্যি অনেক ভালো। আর হ্যাঁ, বিয়ের প্ল্যানিংয়ে আমাকে নিবে তো? হ্যাঁ অবশ্যই নিব, নিজের বিয়ে চাইলে তুমিও থাকবা। আর হ্যাঁ আঙ্কেল, আমারও হয়তো বিয়ে হয়ে যাচ্ছে আর কয়েকদিন পর, তাই চিন্তা করেন না, পশ্চিম বাংলা সিরিয়ালের মতো কোনো কাজ করব না। তো ডিসিশন এইটাই হলো যে 5 দিন পর সমুদ্র আর রাইসার বিয়ে। সবাই চলে গেল, আন্টি আর আমি বসলাম। আঙ্কেলও এলো, পরে সমুদ্র এলো। গায়ে হলুদটা কমিউনিটি সেন্টারে হবে, আর ওই দিনে একসাথে রাইসারও হয়ে যাবে। বিয়ে তারা কোথায় করবে তাদের ব্যাপার, কিন্তু বিয়ের রিসেপশন কমিউনিটিতে হবে, কোনো ঝামেলা বাড়িতে হবে না। তো বাড়ির পাশের কমিউনিটি সেন্টারটা বুক করে দেই, কি বলো? হ্যাঁ করে দাও, দেখো কত টাকা লাগবে। ওকে আচ্ছা। আন্টি, মেয়ের গহনা আর বিয়ের কেনাকাটা কবে থেকে শুরু করবা? আর দাওয়াতের কার্ড? আজকে যাওয়া যায়, সময় তো নাই। হ্যাঁ সন্ধ্যা সবাই যাব, আর ওদিক থেকে রাইসাকেও ডেকে নিব। আচ্ছা, তো ফ্রেশ হয়ে নাও নীরা মশাই। হুম। হ্যাঁ, বিয়েতে আর হলুদে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ কি কালার জামা পরবে তা তো ঠিক করলা না? হুম, আগে রাইসের সাথে কথা বলি, ওরও তো বিয়ে পছন্দের কিছু থাকতে পারে, মেয়েদের বিয়ে নিয়ে কত প্ল্যানিং থাকে তা আপনি বুঝবেন না। হতে পারে, হতে পারে না, হয়। আচ্ছা রেডি হয়ে যান, একটু পরে বের হব। আঙ্কেল আন্টি, তোমরাও রেডি হও। রুমে গিয়ে রেডি হলাম। হ্যাঁ রে বাবা, সমুদ্র নাকি গাড়ি চালাবে, পেছনে বসতে যাচ্ছিলাম। নীরা সামনে বসো। আঙ্কেল সামনে বসুক, আমি পেছনে বসি। কেন, সামনে বসলে জাত যাবে তোমার? না তা না, তাহলে বসো। আচ্ছা। গাড়ি যাচ্ছে আপন মনে। আঙ্কেল আন্টি বেশ গল্প করছে, সমুদ্র আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে সামনে। শপিং মলে গিয়ে রাইসাকে কল দেওয়া হলো যেন সে আসে। তারা নাকি আগেই চলে এসেছে, গিয়ে দেখি তারা মলে ওয়েট করছে। শাড়ির স্টলে গেলাম, ওর জন্য 4টা কাতান আর একটা বেনারসি কেনা হলো। গহনা সব কেনা শেষ। রাইসাকে জিজ্ঞেস করলাম, আগে গায়ে হলুদে কী রং পরবে তোমরা? ট্রেডিশনালটাই পরি, হলুদ আর লাল। আচ্ছা, তাহলে ছেলেরা নীল পরুক। আচ্ছা। সব বাজার শেষ, সব কাজও শেষ, বাড়ি এসে বেশ ক্লান্ত সবাই। কাল কার্ড দেওয়া শুরু হবে, বিয়ের কার্ড সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। ও মা, ফুলের তো অর্ডার দিইনি। সমুদ্রের রুমে গেলাম জিজ্ঞেস করতে যে কি ফুল ইউজ করব। তুমি তো সব জানোই আমার কি পছন্দ আর কি অপছন্দ। অ্যাকিওটস, এই সময় তো ভালো অর্কিড পাওয়া যাবে না? তুমি ওয়েডিং প্ল্যানার যা ভালো লাগে করো। ওকে আচ্ছা, আমি যাই। হ্যাঁ, গুড নাইট। কোনো কিছুই তো ভালো হচ্ছে না, আর রাতটা কি হবে? আমি আর কথা বাড়ালাম না, চলে এলাম। ঘুম থেকে উঠে দেখি কার্ড চলে এসেছে। সমুদ্র আমার রুমে এসে 2টা কার্ড আর একটা ব্যাগ হাতে দিল। এটা কি? আর 2টা কেন? তুমি আমার বিয়েতে এটা পরবে, আর এটা তোমার জন্য, আর অন্যটা স্পর্শের জন্য। ও আচ্ছা, তো গিফট নেবেন আমার কাছ থেকে? হাসছেন যে? ফাঁসির আসামিকে জিজ্ঞেস করছো কিভাবে মরতে চান? আহাজব। আচ্ছা শুনুন, আপনার জন্য এই নীল পাঞ্জাবিটা কিনেছি, পারলে কখনো পরবেন। আচ্ছা। এই নীরা। কিছু না বলেই সে চলে গেল। সব কাজ শেষে আজকা হলুদ সন্ধ্যা সমুদ্রের। রাইসাকে অনেক সুন্দর লাগছে, সমুদ্র দেখে আমার দেওয়া পাঞ্জাবিটা পরেছে। সারাদিন দেখিনি ওকে, সকালে চলে এসেছি কাজ নিয়েই ব্যস্ত। সমুদ্রকে অন্য কারো হতে দেখবো তা ভাবিনি কখনো। যাকে আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। কেউ একজন ভুলে সমুদ্রের সাইডে হলুদ রেখে দিয়ে, সে ওর হলুদে যে অ্যালার্জি আছে আল্লাহ। এই আন্টি থাকেন, ওনাকে হলুদ মাখায়েন না, উপটানটা মাখান, ওনার অ্যালার্জি আছে। আচ্ছা মা, ভালো। হাসি মুখে বলে গেলেন, কিন্তু পেছনে গিয়ে কানাঘুষো ঠিকই শুরু করছেন। রাইসার পরিবারের লোকজন আমাকে ভালোভাবে নিচ্ছে না।
রাইসার বন্ধু বান্ধবীরা ডান্স করলো। রাইসার সমুদ্রের কাপড় ডান্স করছে, বেশ সত্যিই ভালো মানিয়েছে। এক পর্যায়ে আমাকে আর সমুদ্রকে ডান্স করতে বলল। রাইসা তার নাকি গিফট চায়, আমাদের ডান্সটা তার ওয়েডিং গিফট। মেয়েরা মেয়েরা যে আসলে কী দিয়ে তৈরি তা যে বানিয়েছে সেই ভালো জানে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখে কি করে। এতটা কাছে চলে এসেছিল যে ওর হৃদস্পন্দন আমি শুনতে পাচ্ছিলাম। আজই হয়তো শেষ এতটা কাছে আসা, আর হবে না। হঠাৎ ওর চোখে পানি দেখলাম, আমি আর পারলাম না, সরে এলাম। ভালো মতো সব শেষ হয়ে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে বেলকনিতে বসলাম। রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে আর অনেক কষ্টের। ঘুমানো উচিত, কাল সকালে উঠতে হবে, কিন্তু রাতটা কাটাবো কী করে? কিন্তু রাত তো কাটাতেই হবে, কাল ওর বিয়ে। ভাবা যায় একবার দেখে আসি ওকে, কাল তো অন্য কারো হয়ে যাবে। শেষবারের মতো আমার মনে করে দেখব। রুমে গিয়ে দেখি ঘুমিয়ে গেছে। সারাদিন অনেক ধকল গেছে ওর। কপালে একটা চুমু দিয়ে চলে আসছিলাম, পেছন থেকে কেউ হাত ধরে ফেললো। পেছন থেকে বলল, তুমি আপ্পা দিলে আমাকে দিবে না? সে উঠে এসে একটা আপ্পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আহ নীরা, এখন ভালোবাসি কথাটা আর তোমার কাছে ম্যাটার করে না, কিন্তু সত্যিই ভালোবাসি তোমাকে। আজ অনেক দিন পর ওকে আমি জড়িয়ে ধরলাম। চোখ বরাবর দুজনে এরই নোনা জল পড়ছে। বলতে যাব যে আমিও ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা চোখে ভেসে উঠতেই ছেড়ে চোখ মুছতে মুছতে চলে আসলাম। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। 6টায় ঘুম ভেঙে গেল। বাসায় অনেক মানুষ, তাই ভেঙে গেছে হয়তো। ঘুম থেকে ফ্রেশ হয়ে উঠে দেখি সবাই উঠে গেছে, সবাই ব্যস্ত। নিরামা, খেয়ে নে, বিয়েবাড়ি খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই। খেয়ে নে তুই। আন্টি, খাই। বর সাহেব খেয়েছে? এই তো আসলাম, খেতে দাও। এই নাও, খেয়ে নাও। দেখতে দেখতে 11টা বেজে গেল। রেডি হওয়া লাগবে। গোসল সেরে সমুদ্রের দেওয়া প্যান্টটা খুললাম। দেখি লেহেঙ্গা দিয়েছে, বেনারসি কাপড়ের, চুড়ি, চুল, গলার মালা সব পরে ফেললাম। ভালোবাসার মানুষের বিয়েতে যাচ্ছি, কি ভাগ্য আমার। চুড়ি পরতেছিলাম, হঠাৎ পেছন থেকে এসে সমুদ্র জড়িয়ে ঠোঁট বসিয়ে দিল কিছু বোঝার আগে। নীরা, এখনো সময় আছে, আমরা শুরু করতে পারি। প্লিজ নীরা, আমি আর পারছি না, প্লিজ। আজ তোমার বিয়ে সমুদ্র, প্লিজ চলে যাও। আচ্ছা, চলে যাচ্ছি। হ্যাঁ, দাও মাথায় এই বেলি ফুলের গাজরাটা পরিয়ে দেই। গাড়িতে উঠতে যাব। নীরা আর আমি একাই একটা গাড়িতে যাব, তোমরা অন্য গাড়িতে যাও। এটা শোনার পর অনেকে অনেক কথা বলেছে, কিন্তু তাতে মশাইয়ের মাথা ব্যথা নেই। ওর সাথে যাওয়া লাগবে আমার। সিগনালে গাড়ি থেমেছে। এই প্রথমবার নিজে ড্রাইভ করে বিয়ে করতে যাচ্ছে বর। সবাই তো হাঁ করে দেখছে, কিন্তু পাশে আমাকে কি ভাবছে জানি না। আমিও আর পারছি না, অন্য কারো হতে দেখি কি করে ওকে। ওর কপালে আব্বা দিয়ে বেরিয়ে এলাম গাড়ি থেকে। প্রাক্তনকে বর্তমান করার একটা সুযোগ ছিল, কিন্তু নেই, সব সুযোগ নিতে নেই। চোখ ঝাপসা হয়ে আসছে, মাথাটা ঘুরছে, হয়তো পড়ে যাব। পেছন থেকে অনেক আওয়াজ আসছে। গাড়িটি পেছনে ঘুরে দেখি সমুদ্রের গাড়িটা টাক উড়িয়ে দিয়েছে। মশাই। এই সময় কিছু একটা আমাকে উড়িয়ে দিল। মুখ থুবড়ে পড়ে গেলাম, চোখ ঝাপসা হয়ে উঠছে অনেক আগে। আচ্ছা, আমি কি মারা যাচ্ছি? আচ্ছা, যারা মারা যায় তারা কি বুঝতে পারে? আর সমুদ্র, মশাই, ভালোবাসি।